শ্রাবণ তো সেই কবেই ছেড়েছে ঘর মোর। তবুও আজ বাঁধন বেঁধে আঁচলখানি এঁটেছে মোহন তোর। আমি বলি বিষাদ মনে এক সিন্ধু, তোর মোহে উন্মাদ মন সহস্র বিন্দু। রাত ৩:২০। অপলক নেত্রে তাকিয়ে আছে আরহাম মৃত্যু পানে, আর মুখে বিড়বিড় তার নিজের সদ্য বানানো কিছু পংক্তি। হোক না অগোছালো, হোক না অস্পষ্ট, তবু ও প্রেয়সীর নামে লেখা কথা না বলে থাকে কি করে। মৃত্যু জেগে আছে, শুনছে তার স্বামী নাম নতুন প্রেমিক পুরুষটির বানানো লাইনগুলো। শরীরে তাপের শত্রুতায় ও ঘায়েল নয় মৃত্যু, তবে হৃদয়খানা আজ তার শীতল বড্ড। স্বামী পুরুষটি আজ প্রেমিক পুরুষ হওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কোনো ত্রুটি রাখতে চাচ্ছে না কিছুতেই, কিন্তু বেচারা বলেই গেছে বউ তার জ্বরে জরাক্রান্ত। এই মুহূর্তে তার কবিতা নয়, কিছু ঘুমের প্রয়োজন। আর তো মাত্র 2 দিন, তারপরই শেষ পরীক্ষা। আর এজন্যই এখন তাকে সুস্থ হতে ঘুমের দরকার। হঠাৎ কেবিনে ঠকঠক শব্দে আরহাম বসা থেকে উঠে দাঁড়ায়। দরজাটা একটু খুলতেই একজন সাদা এপ্রন পরিহিত পুরুষ এসে সামনে দাঁড়ায়। লোকটি ডক্টর, নাইট ডিউটিরত। এই লোকটির কাজ তো এই মুহূর্তে এই কেবিনে না। তাহলে এখানে কেন? মৃত্যুর ডক্টর সকালে আসার কথা মীরকে বাড়ি পাঠানোর সময়ই আরহাম জেনে নিয়েছিল। মিস্টার চৌধুরী? জি। কিছু না, নামটা একদম ফিল্মি। বাঁকা হেসে বলল ডক্টরটি। আরহামের বোধগম্য হল না ডক্টরের কথাটির। সে প্রশ্ন করল, মানে? আপনার নাম আরহাম চৌধুরী? আমি বলেছি মিস্টার চৌধুরী, মানে বাংলা ছবিতে এমন হয় মিস্টার খান কিংবা মিস্টার চৌধুরী টাইপ নাম বলেই হো হো করে হাসছে। আরহাম মহা বিরক্ত। এ নিয়ে লোকটাকে চেনা জানা তো মনে হচ্ছে না, তবু এমন মধ্যরাতে এসে রসিকতা করার কোনো কারণ খুঁজে পেল না আরহাম। গাঢ় দৃষ্টি নিক্ষেপ করে একবার ভালো করে দেখে নিল আরহাম ডক্টরটিকে। বয়সে আরহামের চেয়েও কম করে হলেও 4-5 বছরের বড় হবে। গাল ভর্তি চাপ দাড়ি, ফিটনেস একদম মীরের মতো, বোঝাই যাচ্ছে জিমশিম করে। গায়ের রং তামাটে, তবে চোখ দুটো মায়াবী, মনে হচ্ছে অনেকটা মেয়েদের মতো। কয়েক সেকেন্ড আরহাম ভাবল লোকটার মনে চোখ দুটো নিজের নয়, কোনো মেয়ের থেকে নিয়ে লাগিয়েছে। হ্যালো আরহাম সাহেব, আমি ডক্টর শিহাব। মৃত্তিকা কেমন আছে এখন? ভালো আছে। ওর চেক আপ তো সকালে হওয়ার কথা ছিল, আপনি এখন কেন এসেছেন? ওমা, এটা কেমন প্রশ্ন! আচ্ছা যাই হোক, আমি কে সেটা তো জানেন না নিশ্চয়ই? হ্যাঁ জানি, একটু আগেই আপনি বলেছেন ডক্টর শিহাব। আরে হো, সেটা না, এটা তো নাম আর প্রফেশন। আমি মৃত্তিকার আন্টির ছেলে। আমার হবু বউ ছিল মৃত্তিকা, কিন্তু আপনি উফ, আমি আর বলতে পারছি না, আমার কলিজাটা কেঁদে উঠছে। বলেই শিহাব ডান হাতটা বুকের বাম পাশে চেপে ধরল। শিহাব যদি এই মুহূর্তে আরহামের মুখের দিকে তাকাত তাহলে দেখতে পেত জ্বলন্ত অগ্নিশিখা ছড়িয়ে পড়ছে পুরো মুখটা জুড়ে। চোয়ালজোড়া ও শক্ত হয়ে আছে। কিন্তু লোকটা আর কিছু না বলে মুখটা কাদো কাদো করে বেরিয়ে গেল শিহাব। আরহাম ঘাড় ঘুরিয়ে তাকালো মৃত্যুর দিকে। সে তো ঘুমিয়ে পড়েছে, আরহাম টেরই পায়নি। হঠাৎ মাথায় এলো এত রাতে ডক্টরের আগমন, আবার রোগীর চেক আপ ছাড়াই চলে গেল। কারণ কি? শুধুই কি পরিচয় দিতে এসেছিল নাকি অন্য কিছু? সকালে মিরহাদ এসেছে হাসপাতালে। আরহাম কল দিয়ে জানিয়েছে সে মৃত্যুর ট্রিটমেন্ট বাড়িতে করার ব্যবস্থা করেছে, তাই ডিসচার্জ করে দেওয়া হয়েছে। মীর আসতেই আরহাম মৃত্যুকে ধরে নিয়ে গাড়িতে বসাল। ফর্মালিটি সব আগেই পূরণ করে ফেলেছে সে। মৃত্যু গাড়িতে বসে বাইরের দিকে তাকালো একবার। আরহাম আর মীর হাতে কিছু জিনিসপত্র, হয়তো ঔষধ, রিপোর্টস আর টুকটাক দরকারি জিনিস যেগুলো হাসপাতালে থাকার জন্য কিনেছিল, সেগুলোই নিয়ে আসছে। ড্রাইভার এসে গাড়িতে উঠল। আরহাম গিয়ে পেছনে মৃত্যুর পাশে বসল। মীর সামনে, ড্রাইভার এর সাথে।
বাড়ি পৌঁছতেই গেইটের সামনে জাহিনকে দেখা গেল। হেই জাহিন, কি অবস্থা, কেমন আছো? গাড়ি থেকে নামতে নামতে প্রশ্ন করল মিরহাদ। ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? বলতে বলতে জাহিন গাড়ির পেছনের দরজার সামনে গেল। মৃত্তিকে ধরে নিয়ে আরহাম বের হতেই দেখতে পেল জাহিনকে। কপাল কুঁচকে আরহাম তাকাতেই জাহিন বলল, কপাল ঠিক করো ভাইয়া, আমি একা আসিনি। আর ভাবি, এখন কেমন আছো তুমি? মৃত্তির শরীরটা ফুরবল, খুব আবার জ্বরও আছে, তেমন একটা স্পষ্ট করে কথা ও বের করতে পারছে না মুখ দিয়ে, তবুও কোনো মতে বলল, ভালো আছি, তোমরা কেমন আছো? আরহাম মৃত্তিকে একবার দেখে নিল, এরপর আর কিছু না বলেই কোলে তুলে নিল। জাহিন, গাড়ির ভেতরে দেখ, কিছু রিপোর্টস আর মেডিসন বক্স আছে, নিয়ে আয়। মীর আগেই ভেতরে গিয়ে মাকে মৃত্তির রুম ঠিক করতে বলছে। তুবা আগেই এসেছিল আরহামদের সাথে। মৃত্তির অসুস্থতা শুনে বড় বাবা মা আসছিলেন কি মনে করে জাহিন, জারিফ ও চলে এলো। তাদের নাকি পরীক্ষার রুটিন চেঞ্জ হয়ে পিছিয়ে গেছে। ছোট মা একা থেকে যায়, তাই বড় বাবা ছোট মাকে বললেন চলে আসতে। এমনিতে ও আর 5 দিন পর আসতে হতো অনুষ্ঠানের জন্য। মৃত্তিদের বাড়ি গমগম করছে, এই প্রথম বোধ হয় এ বাড়িতে একসাথে। এর আগে কখনো এত আত্মীয় বাড়িতে জড়ো হয়নি। আজ মৃত্তির বাবার মনে হচ্ছে সত্যিই ছেলে মেয়ে বড় হয়েছে, তাদের শ্বশুর বাড়ির মানুষ এসেছে। অন্যরকম ভালো লাগায় ছেয়ে গেছে মাহবুব সাহেবের মন। সকালেই এসেছে সবাই, তাই মরিয়ম দ্রুত নাশতার প্রস্তুতি নিচ্ছেন। তুবা আর ছোট মা ও হেল্প করছে হাতে হাতে। এতগুলো মানুষের কাজ একা সম্ভব নয়, আর লিলি ও ছোট মানুষ এত কাজ পারবে না। আরহাম মৃত্তির পাশ থেকে নড়ছেই না। বড়রা সবাই একটু একটু কথা বলে চলে আসছে মৃত্তির রুম থেকে। আরহাম উঠছে না দেখে মৃত্তি ডাকল, শুনছেন? আজ পুরো 2 দিন পর আরহাম তার সাইকো বউটার গলা শুনল। বসা থেকে উঠে মৃত্তির মাথার কাছে দাঁড়াল সে। ভার্সিটি যাবেন না? তৈরি হচ্ছেন না কেন? আজ যাব না। কেন? তুমি অসুস্থ বলতে গিয়েও বলল না। আমার ভালো লাগছে না। সত্যিই খারাপ লাগছে? দরজাটা একটু লাগিয়ে এখানে আসুন তো। মৃত্তির কথায় আরহাম একবার মৃত্তির দিকে তাকিয়ে আবার গেল দরজার কাছে। লাগাতে যাবে তখনই লিলি আসলো। দরজায় হাত রাখতেই বলল, দুলাভাই, খালাম্মা নাস্তা করতে যাইতে কইছে। আমি এখন খাবো না লিলি। মাকে বলো আমি কিছুক্ষণ পরে আসছি। মৃত্তির 9:30 ঔষধ আছে একটা, তখন এসে নাস্তা নিব। লিলি আর কিছু বলল না, চলে গেল। আরহামের চোখ ভীষণ লাল হয়ে আছে, হয়তো সারারাত জেগে থাকার কারণে এমন হয়েছে। সে দরজাটা লাগিয়ে মৃত্তির পাশে বসতেই মৃত্তি একটু চেপে গেল সামনে জায়গা করে। আরহাম জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে সে বলল, এখানে একটু শুয়ে পড়ুন তো। আমি এখন শোবো না মৃত্তি, তুমি ঠিক হয়ে শো। আপনার কি মনে হয় না আমার কথা বলতে ভালো লাগছে না? আরহাম আর কিছু বলতে চেয়ে ও বলল না, চুপচাপ উঠে মৃত্তির ডানপাশের বালিশটা টেনে তাতে শুয়ে পড়ল। আর মৃত্তি মাথাটা উঁচিয়ে ডানকনুইটা বালিশের ওপর রেখে হাতের ওপর ভর দিয়ে তাকিয়ে রইল আরহামের দিকে। আর বাম হাতে আরহামের চুলে হাত বুলাতে লাগল। আরহামের চোখ দুটো বন্ধ, নিজের ডান হাতটা দিয়ে পেঁচিয়ে নিল মৃত্তিকে আর তার বুকে মুখ গুজে নিল। মৃত্তির বুঝতে বাকি রইল না আরহাম কতটা ছটফট করছিল কয়টা দিন। সে ও যতটা পারে ভালো করে জড়িয়ে রাখল আরহামকে। সত্যিই রাগের বশে অনেক অবহেলা করে ফেলেছে কয়টা দিন। আরহাম আর যাই হোক অন্য কোনো মেয়ের প্রতি কখনোই আসক্ত হবে না, মৃত্তিকে তো ভালোবেসে ফেলেছে সে। আর মিনহা ম্যাম এমনিতে ও গা পড়া স্বভাবের রোহান স্যারের সাথে ও কেমন ঘেঁষে থাকে। মনে মনে এসবই ভাবছে মহুয়া, তবে এতক্ষণে আরহাম ঘুমে তলিয়ে গেছে। হয়তো মৃত্তির এভাবে কাছে টেনে নেওয়াতেই সে স্বস্তি পেয়ে চোখ বুজেছিল।
আর নিদ্রা দেবীও ঠিক টুপ করে ভর করেছে চোখের পাতায়। 10:22 কল এলো রোহানের আর সাথে সাথেই ঘুম ভেঙে গেল আরহামের। আড়মোড়া ভেঙে বিছানায় তাকাতেই হুড়মুড়িয়ে উঠে আরহাম। মৃত্যু কই? অবচেতন মনে নিজেই নিজেকে প্রশ্ন করে। আবারও বাজল কলটা। এবারও রোহান রিসিভ করতেই জিজ্ঞেস করল ভার্সিটিতে যাবে কিনা। আরহাম কয়েক সেকেন্ড চুপ করে বলল সে যাবে। মৃত্যুর কথা জানতে চাইলে বলে ঠিক আছে এখন একটু। আরহাম বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে যেতেই দেখল মৃত্যু সহ বাড়ির সবাই আড্ডা দিচ্ছে। কে বলবি সবার মাঝে পা ঘুটিয়ে বসা মেয়েটা এখন ও অসুস্থ। আরহাম নাশতা সেরে রুমে আসতেই মৃত্যুও আসল। ভার্সিটিতে যাবেন? যেতে হবে, 12টায় একটা ক্লাস আছে থার্ড ইয়ারের। গত সপ্তাহে ও সেটা মিস দিয়েছিলাম। সাবধানে যাবেন। বলতে বলতে মৃত্যু একটা কালো টাই এনে আরহামের পাশে দাঁড়াল। তারপর সেটা আরহামের গলায় বাঁধতে বাঁধতে বলল, যার তার সাথে গায়ে পড়ে থাকবেন না, আর কেউ যদি ঘেঁষতে আসে তবে তার থেকে দূরে থাকবেন। টাইটা ভুল বেঁধেছে মৃত্যু, সেদিকে খেয়াল নেই। আরহাম একবার মৃত্যু আরেকবার টাইয়ের দিকে তাকিয়ে তারপর সেটা খুলে ছুঁড়ে মারল বিছানায়। কেউ যদি ঘেঁষাঘেঁষির জন্য আসে তাহলে তাকে ঠিক এভাবে ছুঁড়ে মারব তবুও, বলেই মৃত্যুর দিকে তাকালো। মৃত্যু নিষ্পলক চোখে চেয়ে আছে। কি তবুও? গলাটা ধরে আসছে আরহামের ছলছল চোখে। মৃত্যুকে যেন মনে মনে হাজারটা কথা বলছে সে। কি হলো বলেন? মৃত্যুর কোমর পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নিল আরহাম। প্লিজ আমায় ভুল বুঝে ইগনোর করো না বউ, আমি বাঁচব না তুমি আমায় ভুল বুঝে দূরে সরিয়ে রাখলে। কি বলছেন এসব? উল্টা পাল্টা কথা একদম বলবেন না। মরুক আপনার দুশ্মনেরা। আচ্ছা শোনেন, আমি না আপনাকে অনেক। আরহাম মৃত্যুর কোমর ছেড়ে দুহাতে মৃত্যুর মুখটা ধরে চিবুক উঁচু করে চুমো খেল। লজ্জা লাগলে এখন বলতে হবে না। তারপর কপালে একটা চুমো খেয়ে বলল, সরো এবার, আমার দেরি হচ্ছে। উহুম। যাব তো। আমি কি না করেছি? মুখ ফুলিয়ে বলল। তাহলে যে বললে উহুম। কিছু একটা চাই আমার বলেই তর্জনী আঙুলটা নিজের ঠোঁট ছুঁয়ে দেখাল। আরহাম বুঝতে পেরে মুচকি হেসে বলল, উহুম এখন সম্ভব না, জন্মুখ মানুষকে ছোঁয়া ঠিক না। বলা তো যায় না কখন আবার ভাইরাস চলে আসে। কথাটা শুনতাই মৃত্যু রেগে সরে যেতে নিলেই আরহাম হ্যাচকা টানে মৃত্যুকে বুকের সাথে মিশিয়ে গভীর একটা চুমু খেল মৃত্যুর অধরে। মুহূর্তেই যেন দুজনেরই শিরদাঁড়া বেয়ে শীতল এক অনুভূতি সঞ্চালিত হল। কয়েক সেকেন্ড পর আরহাম মৃত্যুর ঠোঁট ছেড়ে কপালে একটা চুমো খেয়ে ওয়ালেট আর ঘড়িটা নিতে নিতে আসছি, রেস্ট করো, দুষ্টুমি একদম করো না। মৃত্যু আবার নিচে এসে বসছিল তখনই জিনিয়ার মা, বাবা আর জিনিয়া এলো। তারা মৃত্যুকে দেখতেই এসেছে। রোহানের মাত্রই ক্লাস শেষ হলো, এই মুহূর্তে একটা সিগারেটের খুব তৃষ্ণা পেয়েছে তার। কিন্তু এখানে আর যাই হোক, সিগারেট তো ভুলেও ধরানো ঠিক হবে না। সে দ্রুত পায়ে গেইটের দিকে যাচ্ছিল, ঠিক তখনই মিনহা এসে ঢুকে। মিনহা তাড়াহুড়োয় আর রোহান সিগারেটের তৃষ্ণায় যেন পাগল হয়ে গেছে। কোনো খেয়াল নেই, দ্রুত হেঁটে যাচ্ছিল আর দুজনেই জোরে ধাক্কা খেয়ে দুপাশে ছিটকে যায়। রোহানের যেন তবুও হুঁশ আসেনি। আর মিনহা তো রেগে থাপ্পড় মারতে যাবে তখনই দেখে সামনের ব্যক্তিটা অন্য কেউ নয়, রোহান, তাই থেমে গেল। এভাবে উদ্ভ্রান্তের মতো দৌড়াচ্ছ কেন রোহান? এমনিতেই। এমনিতেই মানে কি? আচ্ছা শোনো, আরহাম আজকে আসে নাই? মিনহা প্লিজ আরহামের থেকে দূরে থাকো। ও বিবাহিত, ছেড়ে দাও, ওর পেছনে পড়া, শুধু শুধু ওর সুন্দর সম্পর্কটা নষ্ট করো না। আমি ভুল করতে যাচ্ছি। রোহান পুরো কথা শেষ হওয়ার আগেই মিনহার দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকাল। আরহাম দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই যেন রেহানের মাথায় বজ্রপাত ঘটল। এ কি করলাম আমি? আরহাম কিছু শুনে ফেলেনি তো?
কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন তোরা আমার দিকে? আরহামের কথায় যেন রোহানের হুঁশ এলে। তার মানে কি আরহাম কিছু শোনেনি? মনে হচ্ছে ভূত দেখছিস। আরে না, ভূত দেখব কেন, তোমার কথাই হচ্ছিল। আমার কথা? কি কথা হচ্ছিল আমিও শুনি, একটু বলো। তেমন কিছু না, আমি সিগারেট খেতে যাচ্ছি, বাই। বলেই রোহান কারো দিকে না তাকিয়ে সেজা চলে গেল। তবে কেন জানি মনে হচ্ছে এখনো কেউ লুকিয়ে তাদের দেখছিল। আরহাম সারাদিন ক্লাস অফিস করে একেবারে সন্ধ্যায় বাড়ি ফিরল। সারাদিনে বহুবার সে মৃত্তিকে কল করেছিল। মৃত্তির খাবার, ঔষধ, ইনজেকশন, ডক্টর চেকআপ সব খবর নিয়েছে। সন্ধ্যায় ফেরার পথে অনেক রকম ফল আর চকলেট নিয়ে এসেছে। সবার সাথে আড্ডা দিয়ে রাতে খাওয়া শেষ করে মৃত্তিকে নিয়ে আবার পড়তেও বসেছে। তবে আজ আর পড়ার জন্য প্রেশার দেয়নি। পরের দিনটাও এমনি এমনি কেটে গেল। বাড়ির সবাই আড্ডা, কাজ এসবেই ব্যস্ত ছিল। আর সাথে মৃত্তির যত্ন তো আছেই। আজ মৃত্তির শেষ পরীক্ষা জিনিয়ারও। তাই আরহাম নিজেই নিয়ে গেল মৃত্তিকে। যাওয়ার সময় জিনিয়াকে পিক করল। মৃত্তির শরীরে জ্বর নেই আজ তেমন, তবে প্রচুর ফুটবল হওয়ায় একা হেঁটে যাওয়া কষ্টকর ওর জন্য। ভার্সিটিতে পৌঁছেই আরহাম মৃত্তির বাহু ধরে খুব সাবধানে গাড়ি থেকে নামাল। ক্যাম্পাসে যারা ছিল প্রায় সবারই চোখ কপালে এই দৃশ্য দেখে। আর মেয়েগুলোর তো মনে হয় হার্ট অ্যাটাক আসার অবস্থা। মৃত্তি আর আরহাম হাজবেন্ড ওয়াইফ কথাটা শুধু রোহান, জিনিয়া আর তাদের আরেকজন প্রফেসর হুমায়ুন ছাড়া কেউ জানত না। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ল পুরো ভার্সিটিতে। মেয়েদের ক্রাশ আরহাম স্যার প্রথম বর্ষের ছাত্রী মৃত্তিকাকে কোলে করে পরীক্ষার হলে দিয়ে আসছেন। যদিও কথাটা শুরুতে এমন ছিল, আরহাম স্যার প্রথম বর্ষের ছাত্রী মৃত্তিকাকে গাড়ি থেকে ধরে ধরে নিয়ে এসেছেন হলো পর্যন্ত। পরবর্তীতে তা সবার বদৌলতে বাক্য বিশ্লেষিত হয়ে এমনটা হয়ে গেছে। মানে হাত ধরা থেকে কোলে উঠা। মিনহা তেমন রিয়াক্ট করেনি শোনার পর। সে চুপচাপ নিজের কাজ করেছে, শুধু একফাঁকে গিয়ে দেখে এসেছে মৃত্তিকাকে। পরীক্ষা শেষ হতেই আবার আরহাম এসে মৃত্তিকে নিয়ে বাড়ি ফিরল। বাড়ি ফেরার পর আরহাম মৃত্তিকে রেখে সে বাথরুমে গেল। তখন টুং করে একটা আওয়াজ হতেই দেখলে মেসেজ এসেছে আরহামের। নামটা মিনহার শো হতেই মেজাজ বিগড়ে গেল মৃত্তির। ভেতরে কি লেখা আছে তা দেখার আগ্রহ নেই, শুধু রাগে গাড়ি করছে তার। আমি ড্রিঙ্ক করার সময় ওই মেয়েকে যেন দোতলার আশেপাশে না দেখি। কেন করবি ড্রিঙ্ক তুই? তোর কি দুনিয়াতে মেয়ের অভাব পড়ছে রোহান? মা বারবার এক কথা বলে আমার রাগ বাড়িও না তো। বাবা কবে ফিরবে? জানি না কবে ফিরবে। সিলেট গেলে তো উনি আবার বাড়ি, বউ ছেলে সব ভুলে যান। যাই হোক, তোমাকে যা বলছি তা মনে রেখো। তুমি নিশ্চয়ই চাও না তোমার ছেলের হাতে কারো খুন হোক। রোহান চিৎকার করে, একদম বাজে বকবি না, তোকে কি বড় করেছি এমন দিন দেখার জন্য? খালাম্মা আমনের পোলা এককেরে ডাহাইত, ডাকাত, কালকা ও আমারে কি যে ডর দেহাইছে। মন খারাপ করে বলল কাজের মেয়েটি। রোহান চোখ পাকিয়ে তাকালো মেয়েটির দিকে। এই মেয়েটি একদম বেয়াদব ধাঁচের। বাড়ির মনিবের সাথে কি করে কথা বলতে হয় সেটা ও জানে না। অসম্ভব রকম অসহ্য লাগে তার মেয়েটিকে।
কিন্তু নিতান্তই গরিব আর চালচুলোহীন বলেই মা মেয়েটিকে কাজে রেখেছে, আর সে কারণেই চেয়ে ও তাকে বের করতে পারছে না। রোহান উঠে গেল সিঁড়ি বেয়ে নিজের ঘরে। সন্ধ্যায় মীরের গায়ে হলুদ। মৃত্যু বেশ সুস্থ, তবুও আরহাম চোখে চোখে রাখছে মৃত্যুকে। হলুদ কমিউনিটি সেন্টার হবে, ছেলে মেয়ে উভয়ের একসাথে। সবাই বেশ গর্জিয়াস সাজেই আছে। সেজেছে মৃত্যুও। আর জিনিয়ার সাজো চোখ ধাঁধানো। আজ সকালেই এসেছে সায়ন আর ছোট বাবাও। কিন্তু সায়ন আসার পর থেকেই তুবাকে দেখেনি। আরহামের পাশে সায়ন, তার পাশেই দাঁড়ানো একটি মেয়ে। মেয়েটি একদম ঘেঁষে দাঁড়িয়েছে সায়নের। তা দেখে সায়ন ভয় পাচ্ছে খুব। এখন যদি তুবা ভুল করে ও দেখতে পায় তাহলে আজ আর সায়নের রক্ষা নেই। কিন্তু না, মেয়েটি তো চিপকে লেগে আছে, সরছেই না, তাই সায়ন একটু চেপে দাঁড়ালো। একই মেয়েটিও চেপে আসছে তার দিকে। আর টেনশন নিয়ে থাকা সম্ভব নয়। তোর ভাবি কই রে আরহাম? আরহাম ঘাড় ঘুরিয়ে সায়নের দিকে তাকিয়ে বলল, কি বললে? বললাম তুবা কই, সেই কখন থেকে খুঁজছি। আরহাম আবার তাকিয়ে বলল, ভাবিকে হারিয়ে ফেলেছ? আরেহ কই যে। পেছনে থেকে মেয়েটি কাঁধে হাত রাখল। সায়নের কাকে খুঁজছ? কণ্ঠ শুনে ভ্যাবাচেকা খেয়ে গেল সায়ন। তত তুবা? কি তুবা? রাগী স্বরে বলল তুবা। আমাকে চিনো না? এতক্ষণ ধরে পাশে দাঁড়িয়ে আছি, সে যে প্রশংসা তো দূর, ভালো করে তাকিয়েও দেখছ না। নন্না মম মানে তোমাকে চচ্ছে না যাচ্ছে না, আটা ময়দায় চচ্ছে, হারা বদলে গেছে। কি চিৎকার করে। চারপাশে চোখ ধাঁধানো আলোর রোশনাই। কমিউনিটি সেন্টারের মেইন হলো গমগম করছে দুই পক্ষের আত্মীয়। স্টেজে বসে আছে বর ও কনে। সামনেই হাজারো পদে সাজানো ডালা রাখা। হরেম রকম মিষ্টি মন্ডা, হলুদের সামগ্রী সবই আছে, তবে জিনিয়া মিষ্টি খাবার তেমন পছন্দ করে নাই। মৃত্যু জিনিয়ার জন্য স্পেশালি ঝাল করে টিক্কা বানিয়ে এনেছে, একেবারে ছোট ছোট মার্বেলের সাইজে। মৃত্যু টিক্কার সাজানো প্লেটটা সামনে রাখতেই জিনিও অবাক হয়ে তাকায় তার দিকে। চোখ ছলছল হয়ে উঠল জিনিয়ার, ভাবতেই মৃত্যু কথা রেখেছে। আগে প্রায় মজা করে বলতো, আমার হলুদে আমি বমি করে মরেই যাব রে। কেন? কেন আবার দেখিস না, হলুদে বউদের কি যে মিষ্টি খেতে হয়, আল্লাহ, পাগল হয়ে যাওয়ার মতো। ও এই ব্যাপার, আমি আছি না তোর হলুদে, তোর ফেভারিট ঝাল টিক্কা বানাবো। ইস বললেই হলো, তখন তুই থাকবি তোদের বাড়ি। হলুদ তো আর শুধু আমার একার না, তোর ভাইয়েরও হবে। হোক, আমি তো থাকবো মেয়ে পক্ষই। হঠাৎ জিনিয়ার মুখের সামনে তুড়ি বাজালো মৃত্যু, দেখ ভাইয়া, তোর কারণে আমি আজকে আমার কলিজাটাকে হারিয়ে ফেললাম। মৃত্যুর কথায় চকিতে তাকালো জিনিয়া, মীর দুজনেই। কি বলছিস মৃত্যু? কি বললাম? এই যে এখনো বিয়ে হলো না, অথচ এখনই তুই আমায় ভুলে গেলি। মন খারাপ করে বলল মৃত্যু। এই আমি কখন ভুললাম তোকে, মারবো একটা ডাইনি কোথাকার। ভুলিসনি? তাইলে কইলি না কেন কিছু? আমি যে অসুস্থ হইয়া ও আমার কথা রাখলাম। বলার সুযোগ দিছিস, আগেই তো বকবক শুরু করলি। কি চলে এদিকে? আরহাম মৃত্যুর পাশে এসে দাঁড়িয়ে প্রশ্ন করল। আপনি জেনে কি করবেন? মুখ বাঁকিয়ে বলল মৃত্যু। তখনই ফটোগ্রাফার এসে বলল, একটু বর কনেকে কি পাওয়া যাবে এখানে, কিছু ছবি তুলব। আরহাম আর মৃত্যু সরতে যাচ্ছিল, তখন মীর বলল, একসাথে হবে ছবি।
বলেই আরহামকে টেনে পাশে দাঁড় করালো। মৃত্যু ঝট করে উঠে মীর আর জিনিয়ার মাঝখানে দাঁড়িয়ে গেল। তারপর বিভিন্ন পোজে অনেক ছবি তুলল। কিন্তু মৃত্যু জায়গা থেকে সরতেই চাচ্ছে না একদম। কিন্তু বর কনের ও তো পাশাপাশি ছবি দরকার, তাই আরহাম জোর করে মৃত্যুকে কোলে তুলে নিল। আর তা দেখে সবাই একসাথে উল্লাসে চেঁচিয়ে উঠল। একজন ফটোগ্রাফার তাদের এভাবে স্টেজ থেকে নামতে দেখে ফটাফট কয়েকটা ছবি তুলল। আর সামনে এগিয়ে বলল, ভাই হেব্বি হয়েছে আপনাদের পোজটা। আরহাম মুচকি হেসে এগিয়ে যাচ্ছে আর মৃত্যু বারবার খোঁচাচ্ছে তাকে যেন নামিয়ে দেয়। কিন্তু আরহাম জানে এখন নামালে আবার গিয়ে বাচ্চাদের মতো মীর আর জিনিয়ার মাঝে বসে পড়বে। এই মেয়েটা বড় আর হল না। কথায় কথায় বলে বিয়ে হয়ে গেছে, সংসার করবে, বাচ্চার মা হবে, অথচ নিজের ভেতরের বাচ্চাটাকে এখন বড়ই করতে পারল না সে, কিনা হবে বাচ্চার মা। আরহাম আসতে আসতে গেইটের কাছে আসতেই সামনে পড়ল মিনহা আর একটু পেছনেই রোহান। তারা দুজন একসাথেই এসেছে। মিনহাকে দেখে মৃত্যুর মেজাজ খারাপ হয়ে গেল। রোহান, মিনহা দুজনেরই চোখ আটকে গেল সামনে দাঁড়ানো যুগলটির দিকে। রোহানের মনে হল বুকের ভেতর কেউ বর্ষর একটা পাথর ফেলেছে এই মাত্র, যেটার ভার তার সহ্যের বাইরে, তাই সে দাঁড়িয়ে যায়, পা ফেলে আগানোর ক্ষমতা তার হচ্ছে না। মিনহার ফর্সা মুখটা মুহূর্তেই যেন হলদে হয়ে এলো, হয়তো ধীরে ধীরে লাল ও হয়ে যাবে। সহ্য হচ্ছে না আরহামের কোলে মৃত্যুকে দেখে। বউকে কি সারাক্ষণ কোলেই রাখবে আরহাম? মিনহার কথাটা যেন মৃত্যুর কাছে তাচ্ছিল্যের মতো মনে হল। আরহাম মৃত্যুকে কোল থেকে নামিয়ে একটা হাত চেপে ধরে রেখেই বলল, না, সারাক্ষণ কি আটার বস্তা কোলে রাখা সম্ভব? আরহামের কথা মৃত্যুর কানে একদম বিস্ফোরক হয়ে ঢুকল। ভ্রু দুটো সরু করে বলল, আপনি আমাকে আটার বস্তা বললেন? রেগে প্রশ্ন করল। রোহান তাদের কথার মাঝে হালকা হেসে বলল, কেমন আছো মৃত্তিকা? রোহানের গলার স্বরটা কেমন অন্যরকম শোনাল। আরহাম, মৃত্যু দুজনেই যেন কিছু একটা সন্দেহ করতে যাচ্ছিল, তখনই আবার রোহান নিজেকে স্বাভাবিক করে বলল, তোমার টাইফয়েড কি সেরেছে? জি স্যার, আমি এখন ভালোই আছি। টাইফয়েডের ইনজেকশন চলছে ওর এখনো, কালকে লাস্ট, তারপর আবার টেস্ট করতে হবে। আরহাম বলল। আচ্ছা, তোরা ভেতরে আয়। বলে আরহাম তাদের নিয়ে সামনে এগোচ্ছিল, তখন মিনহা ডাকল, আরহাম। হুম, বলো। সবুজ পাঞ্জাবিতে তোমায় খুব ভালো লাগছে। মিনহার কথাটা শুনে মৃত্যু ফিরে তাকালো মিনহার দিকে। তারপর আস্তে করে আরহামের ডান হাতটা নিজের বাম হাত দিয়ে চেপে ধরে হাঁটতে লাগল। আরহাম টের পেয়েছে মৃত্যুর এভাবে হঠাৎ হাত ধরার কারণ। মৃত্যু তাকে হারানোর ভয় রাখে মনে মনে, ভাবতেই মনটা প্রশান্তিতে ছেয়ে গেল। তুবা রেগে বোম হয়ে আছে সেই কখন থেকে। সায়ন তার মেকআপ নিয়ে অনেক কথা বলেছে, তাই তা সহ্য করতে পারেনি সে। সায়ন আছে বিপদে, সবাই বউ নিয়ে কত কিছু করছে, আর বেচারা পাংশুটে মুখে বউয়ের একপাশে কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। মিনহা এসেই আরহামের পিছে লেগেছে, যা মৃত্যুর চোখ এড়ায়নি। তবে টেনশন তেমন হচ্ছে না যখন দেখল আরহাম নিজে খুব এভয়েড করছে মিনহাকে। তবে রোহানকে দেখে তার চোখ কপালে। এই কমিউনিটি সেন্টারে স্টেজের বিপরীত পাশে একটা ছোট খাটো ড্রিঙ্ক বার ও ডিজের ব্যবস্থা রাখা হয়েছে। ব্যবস্থাটা মীর আরহামের বুদ্ধিতে করেছে, কারণ তারা বন্ধুরা তেমন একটা ড্রিঙ্ক করে না, কিন্তু কোনো অকেশন থাকলে চান্স ও মিস করতে চায় না। আর এটা তো বিশাল একটা অকেশন আরহামের কাছে, সম্পর্কে শালা আবার বন্ধু, ও মীর আর তার বিয়েতে সে নিরামিষ হয়ে ঘুরবে, তা কি করে হয়? কিন্তু রেহান আসার পর থেকেই বারের সামনে একটা চেয়ারে বসে শুধু ওয়াইন গিলছে। তাকে দেখে মনে হচ্ছে সে এসেছে আজ শুধু এসব পানীয়ের জন্য। এখানে তার প্রিয় বন্ধুর কোনো অনুষ্ঠান, সেদিকে খেয়াল নেই। মৃত্যু তার অবস্থা টের পেয়ে আরহামের কাছে গিয়ে ডাকে, এই যে মাস্টার মশাই, শুনছেন? আরহামের পাশেই অপু,
আকাশ ও আরও অনেকেই ছিল। আরহাম পাশ ফিরে জিজ্ঞেস করল, কি হইছে? ওই যে রোহান স্যারে, দেখেন কেমন টাল হয়ে গেছে। আরহাম এবার বারের দিকে তাকিয়ে অবাক, এত জলদি শালায় টাল কি করে হইছে? আচ্ছা তুমি জিনিয়াদের ওদিকে যাও, আমি রোহানকে দেখছি। ও আবার অতিরিক্ত নেশা হলে সবসময় উল্টা পাল্টা কাজ করে বসে, এখানে এত মেহমান আছে, কোনো প্রবলেম হলে মান সম্মান ওর তো যাবে, সাথে আমাদের সবারও। আচ্ছা আপনি যান বলেই মৃত্যু স্টেজের দিকে চলে গেল আর আরহাম আকাশকে ডেকে রোহানের কাছে গেল। কি ব্যাপার রোহান, তুই এত কেন ড্রিঙ্কস করছিস? কি করলাম ড্রিঙ্ক, এই তো একটু খাইছি। আমি বলছিলাম আজকে খাবো না এসব, কিন্তু কি বলতো, চোখের সামনে মমম মদ দেখে আর থাকতে পারে তাই না, এটাই বলতে চাচ্ছে রোহান। আরহাম আর আকাশ পাশ ফিরল কথাটা শুনে। মিনহা কথাটা ঘুরিয়ে নিয়েছে, রোহান মৃত্যুর কথা বলতে যাচ্ছিল। কিছুক্ষণ আগের ঘটনা। রোহান এসেই যখন মৃত্যুকে আরহামের কোলে দেখেছিল, আরহামের হাত মৃত্যুর গায়ের যেভাবে বিচরণ করছিল সেটা চোখে খুব ভালো করেই ধরেছে। সেই থেকে বুকটা ছাত করে উঠছে বারবার। সে আজ পূর্ণ প্রস্তুতি নিয়েই এসেছিল এখানে, ড্রিঙ্ক করা তো দূর ছুঁয়েও দেখবে না। তবে অনুষ্ঠানের সামনে ও থাকবে না, বারের এক কোণে বসেছিল। কিন্তু মিনহা আজ প্ল্যান করেই এসেছে এখানে, যে করেই হোক রোহানকে ভায়োলেন্ট করে মৃত্যুর কাছে পাঠাবে। রোহান যে মৃত্যুকে পাগলের মতো ভালোবাসে তা সে টের পেয়েছে কিছুদিন আগেই। আর সেই জানা থেকেই নিজের লাভ খুঁজতে চাইছিল আরহাম রোহানের মাঝে একটা ঝামেলার সৃষ্টি করতে। আর কোনোভাবে আরহামের মনে মৃত্যুর জন্য সন্দেহের বীজ বুনতে। কিন্তু সবটা কি এতই সহজ? ভরসা বিশ্বাস সাধারণ ক্ষেত্রে একরকম আর স্বামী স্ত্রীর মাঝে অন্যরকম। মিনহা তো জানেই না আরহাম মৃত্যুর বিয়েটা যেমন এক্সিডেন্টলি হয়েছে, বিশ্বাস ভরসাটাও ঠিক তেমন, আর সেটা সারা জীবনের। যেই আরহাম মৃত্যুকে সহ্যই করতে পারত না, সেই আরহাম এখন মৃত্যুর প্রত্যেকটা নিঃশ্বাসে নিজের শ্বাস প্রশ্বাসকে চালায়। রোহান এখন মৃত্যুর নামটা মুখে আনলে আরহাম হয়তো কষ্ট পেত, তবে ভরসা সেটা কখনোই ভাঙার নয় মৃত্যুর ওপর থেকে। রোহানকে ও তো আরহাম ভরসা করে। একদিক থেকে ভালোই হয়েছে মিনহা রোহানকে আটকে দিয়েছে মৃত্যুর নাম মুখে আনতে। নয়তো এই খুশির মুহূর্তে হয়তো কষ্টগুলো এসে ছুঁয়ে যেত আরহামকেও। রোহান হঠাৎ বসা থেকে উঠে দাঁড়ানোর সাথে সাথে টলে পড়ে যাচ্ছিল, আরহাম তড়িঘড়ি করে ধরতে নিলেই হরহর করে বমি করে দিল রোহান। সবটা এতই দ্রুত হল যে আরহাম, আকাশ, মিনহা কেউ কিছু বুঝে উঠতে পারেনি। আরহাম ঝাপটে ধরে নিল রোহানকে আর সাথে সাথে বয়েজ বাথরুমে নিয়ে গেল। আকাশ পেছনে থেকে ধরে রেখেছে রোহানকে আর আরহাম নিজেই পরিষ্কার করছে রোহানকে। আরহাম কাউকে ডেকে অনেকগুলো টিস্যু নিয়ে পানি দিয়ে পরিষ্কার করল কোনো মতে রোহানকে। মিনহা বমি করা দেখেই নাক মুখ কুঁচকে সরে গিয়েছে সেখান থেকে। রোহানকে পরিষ্কার করা হলে আকাশ বলল, বাড়ি তুই ক্লিন হয়ে নে, তারপর বাড়ি গিয়ে চেঞ্জ করে আয়। শালার যা অবস্থা, একে এখানে রাখা ঠিক হবে না। জানি আমি, তুই অপুকে ডেকে দে, আমি আর অপু ওকে নিয়ে বাড়ি দিয়ে আসি। কিন্তু এখানে কাউকে কিছু বলার দরকার নেই, আমরা ওকে রেখে আসবো। আন্টি আঙ্কেল কেউ তো আসেনি, তারা বাড়িতেই থাকবেন। তুই যা, ফ্রেশ হয়ে বাড়ি গিয়ে চেঞ্জ কর। কিন্তু মীর যদি আমাদের সবাইকে একসাথেই গায়েব দেখে খুঁজবে। আরে ধুর, ওর আজ হলুদ, এমনিতেই বিজি, ফাংশন শেষ হওয়ার আগে ও খোঁজার সুযোগই পাবে না। তুই যা আর অপুকে পাঠা। এই শালাকে একা ধরে রাখা বেশি সম্ভব না বলেই আকাশ বাথরুম থেকে বের হয়ে একটু সামনে এগিয়ে চেয়ারে বসিয়ে দিল রোহানকে। বমি করে হয়তো খুব অস্থির হয়ে পড়েছে, তাই তেমন কোনো হেলদোল নেই, তবে বিড়বিড় করে কিছু একটা বলছে, তা টের পাচ্ছে আকাশ। কানটা রোহানের মুখের কাছে নিতেই কলিজা ধক করে উঠল আকাশের।
সে ভাবছে হয়তো ভুল শুনছে, তাই আবারও একটু শোনার চেষ্টা করল। মৃত্তিকে আমি এবার দরকার পড়লে জোর করেই নিয়ে যাব, আর শুনব না তোমার কথা। তুমি খুনি, তুমি খুনি, তুমি আমার মৃত্তিকে ও খুন করে ফেলবে, আমি জানি তো, আমি নিয়ে যাব, নিয়ে দূরে যাব, আমি ভালোবাসি তো দিব না কিচ্ছু। কি করছিস ওর মুখের কাছে গিয়ে? আরহামের কথায় আকাশ সোজা হয়ে বসে বলল, কি কিছু না, আমি মাত্র দেখলাম বলেই। আরহাম ও এগিয়ে আসছিলে রেহানের কাছে। আকাশ বাধা দিয়ে বলল, মামা অপরে ডাক না, লেট হচ্ছে আমার, আবার বাড়িও যেতে হবে ওরে রাইখা। আরহামের খেয়াল হলো আকাশের আসলেই বাড়ি যাওয়া উচিত। আচ্ছা দাঁড়া, আমি দেখছি, আমরা সবাই একসাথেই বের হব। একসাথে মানে? আরে আমি তোদের ড্রপ করে বাড়ি যাব। আরহাম শোন, অপুকে ডাক, বাকি কথা পড়ে। আচ্ছা। আরহাম গিয়ে অপুকে ডেকে মৃত্তিকে বলে এলো একটু বাসায় যাচ্ছে। মৃত্তি বলছিল সাথে যাবে, কিন্তু আরহাম বাদ সাধে। মৃত্তির গায়ে এখনো জ্বর, তাই চুপচাপ বসতে বলে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে আসে। আরহামের পাঞ্জাবি ভেজা দেখে মৃত্তি বুঝল হয়তো ভিজে গেছে, তাই চেঞ্জ করবে। সে আর কথা বাড়ায়নি। আরহাম ও অপুকে ডেকে রোহানের কথা বলতেই সে ও বেরিয়ে আসল। আরহাম অনেক জোর করল, তবু আকাশ আরহামকে যেতে দেয়নি তাদের সাথে। মীরের গাড়িতে গেছে আকাশ, অপু রোহানকে নিয়ে। ড্রাইভার ছিল, তাই অপু ড্রাইভারের পাশে, আর আকাশ রোহানকে নিয়ে পেছনেই বসেছে। বারবার কান পেতে শোনার চেষ্টা করছে রোহান এখনো কিছু বলে কিনা, কিন্তু নাক্লান্ত শরীর এলিয়ে ঘুমিয়েছে সে আকাশের কাঁধে। রোহানদের গেইটের সামনে আসতেই অপু, আকাশ মিলে ধরে রোহানকে নিয়ে ভেতরে এলো। কলিং বেল বাজাতেই একটা মেয়ে এসে দরজা খুলল। অপু মেয়েটাকে দেখে অবাক, এত লম্বা মেয়ে, কম করে হলেও 5 ফিট 7-8 হবে, যেখানে অপুর হাইট 5 ফিট 7। মেয়েটা নিঃসন্দেহে তার চেয়ে লম্বা, মানে 8ই হবে। তবুও সে একটু কাঁধ মেলানোর চেষ্টা করছে। আকাশ অপুর দিকে তাকিয়ে একটা ধমক দিয়ে বলল, দেখাদেখি শেষ হলে ধর দানবটাকে, আমার হাত ব্যথা হয়ে গেছে এভাবে ধরে। কি হইছে ভাইজানের? তেমন কিছু না, অতিরিক্ত ড্রিঙ্ক করাই পেটে রাখতে পারেনি, তাই বমি করে ক্লান্ত। অজ্ঞান হইয়া গেছে বুঝি? না, ডোজ বেশি হওয়ায় অজ্ঞানের মতোই পড়ে আছে বলে আকাশ ভেতরে ঢুকল, সাথে অপু ও ধরে রেখেছে এবার। তারপর সোফায় বসিয়ে আকাশ বলল, আন্টিকে ডাকো তো। খালাম্মা তো বাড়ি নাই, হের ভাগ্নির ও আজকা হলদি অনুষ্ঠান, ওইখানে গেছে, আর ভাইজান তো কোনো বন্ধুর বাড়ি গেছে। বাড়িতে কি তুমি ছাড়া আর কেউ নেই? আকাশ প্রশ্ন করল। এদিকে অপু আসার পর থেকেই মেয়েটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এতে করে মেয়েটি যথেষ্ট অস্বস্তি বোধ করছে। নাহার কেউ তো নাই, খালাম্মা কইছে আজকা কেউ বাড়ি আইব না, তাইতে গেইট তালা মারছিলাম ভিতর তন। তাদের কথার মাঝেই কল এলো আরহামের। সে জিজ্ঞেস করলে আকাশ বলল, দোস্ত একটা প্রবলেম হইছে। কি? বাড়িতে আঙ্কেল আন্টি নাই, তাতে সমস্যা ছিল না, কিন্তু বাড়িতে কাজের মেয়েটা একা। ছি আকাশ, তুই এমন অসভ্য কি করে হলি ভাই? আমি এক্ষুনি ভাবিকে কল করে বলছি বউ প্রেগনেন্ট বলে এমন করবি। দাঁতে দাঁত চেপে আকাশ আরহামের কথাটা শুনে খুব বাজে একটা খিস্তি দিয়ে বলল, শালা বাইন, ফাইজলামি করার সময় পাস না, এমনি মেজাজ খারাপ। মাইয়া নিয়া ফুর্তি করতে দেখছিস কোনো দিন? আরহাম এবার থ হয়ে গেল। সে মজা করতে গিয়ে রাগিয়েই দিয়েছে বেচারাকে। মেয়েটা বাড়িতে একা, আর এই শালা নেশায় বুধ কেমনে রেখে যাব খালি বাড়িতে? চিৎকার করে বলল আকাশ। অপু আস্তে করে বলল, তুই টেনশন বাদ দে, আমি তো আছি। অপুর কথা শুনে চোখ গরম করে তাকালো আকাশ। মেয়েটা বুঝতে পারছে আকাশের কথার মানে, তাই মনে মনে থ্যাঙ্কস ও জানালো আকাশকে। কিন্তু অপুর তাকানো লুচু টাইপ, তাই বিরক্ত। আরহাম বলল, আচ্ছা শোন, মৃত্তির শরীর ভালো না, তা তো জানিস।
আর আমাদের বাড়িতে আমার বাড়ির মেহমানরা থাকবে, তার ওপর মৃত্যুদের বাড়িতে ওদের সব আত্মীয়রা। আমি মৃত্যুকে নিয়ে চলে আসছি এখানে, তুই বাড়ি যা, অপুকেও নিয়ে যা। আকাশ ভরকে গেল, না তুই আসবি না এখানে, মৃত্যুকে তো ভুলেও আনবি না। আরহাম কিছুটা অবাক হলো কথাটা শুনে। কিছু কি হয়েছে আকাশ? আরহামের প্রশ্নে আকাশের হুঁশ এলো, সে কি বলছে? এতে আরহামের সন্দেহ বেড়ে যাবে, তাই আবার স্বাভাবিক হয়ে বলল, কিছু না, তুই তো আসতে অনেক দেরি, আমি রোহানকে রুমে রেখে লক করে যাচ্ছি। আর মেয়েটাকে বলবো ও যেন আজ আর নিজের রুম থেকে না বের হয়। আচ্ছা। আরহাম আর আকাশের কলের মাঝেই আকাশের বউয়ের কল এলো। আরহাম কল কাট, বাড়ি থেকে কল আসছে। আরহাম কল কাটতেই আকাশ বউয়ের নাম্বার দেখে কল রিসিভ করে। ওপাশ থেকে আকাশের বোন জানায় তার বউয়ের অবস্থা তেমন ভালো না। আকাশ আর দেরি করে না, কিন্তু সামনে তাকাতেই দেখে মেয়েটি 3 গ্লাস শরবত নিয়ে দাঁড়িয়ে আছে। ভাইজান এটা খান। আর রোহান, ভাইজান রে, ও খাওয়াইয়া দেন। না আপু, শরবত খাওয়ার সময় নেই, তুমি একটু রোহানের রুমের দরজা খোলো, আমি ওকে রেখে লক করে যাচ্ছি। আমার বউয়ের অবস্থা ভালো না। মেয়েটা দৌড়ে গিয়ে রোহানের রুমের দরজা খুলে বিছানা ঠিক করে দিল। ততক্ষণে আকাশ আর অপু ধরাধরি করে রোহানকে ওপরে নিয়ে গেল। তারপর বিছানায় শুয়ে দরজা বাহির থেকে লাগিয়ে দিল। আর যাওয়ার সময় বলল, এই রুমের দরজা খুলবা না। আর রাতে আমাদের আরেক বন্ধু আর তার বউ আসবে, লুকিং গ্লাসে দেখে তারপর দরজা খুলবে কেমন? তেমার সেফটির জন্য বলছি, গেট খোলার আগে নাম জিজ্ঞেস করো। আরহাম আর মৃত্যু তাদের নাম। তারপর আকাশ অপুকে নিয়ে চলে গেল, যদিও অপু ধানাইপানাই করছিল থেকে যাওয়ার জন্য। তারা যেতেই কাজের মেয়েটি নিজের ঘরে ঢুকে তার ব্যাগ থেকে কিছু একটা দেখতে নিচ্ছিল, তখন বাহির থেকে কোনো শব্দ শুনতে পেল। সে দরজার কাছে গিয়ে লুকিং গ্লাসে কাউকেই দেখতে পেল না। তারপর ঘরে ঢুকতে গেলেই মনে হলো উপর থেকে খুব জোরে কিছুতে বাড়ি খাওয়ার শব্দ এলো। সে এক দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে সোজা রোহানের ঘরের দিকে গেল। মেইন গেট খোলাই রয়ে গেল, সে খেয়াল নেই তার। আরহাম চেঞ্জ করেই সেন্টারে ফিরে এসেছে। আরহামকে দেখেই মীর জিজ্ঞেস করল, অপু, আকাশ কই? মিনহা, ও তো এসেছিল, তাকে ও দেখছে না। মৃত্যু পাশ থেকে বলল, ভাইয়া, ওই ডাইনি ম্যাডাম তো কখনোই চলে গেছে। মৃত্যুর কথা শুনে আরহাম সহ উপস্থিত সবাই তার দিকে তাকাল। এমনে তাকানের কি আছে, হাঁচাই কইছি ওইডা একটা ডাইনি। জিনিয়া হো হা করে হেসে উঠল, সাথে সবাই, শুধু আরহাম ছাড়া। মৃত্যু যখন কথা বলছিল তখন তার কথা কেমন বাজছিল, কেমন অস্পষ্ট লাগছিল, সেটা খেয়াল করেছে আরহাম। মৃত্যু, তুমি কি ড্রিঙ্ক করেছ? চোখ দুটো রসগোল্লার মতো করে মৃত্যু বলল, পাগলনি। তুমি এভাবে কথা বলছো কেন তাহলে? আরহাম এগিয়ে এসে কপালে হাত রাখল মৃত্যুর। আতকে উঠে আরহাম এই তো যাওয়ার সময় দেখল জ্বর একদম হালকা, এখনই এত জ্বর। মৃত্যুর মাও এসে গায়ে হাত রাখল। এবার আসলেই তো এমন জ্বর বাড়ল কি করে আজ আবার? পরে খেয়াল হলো আজ মৃত্যু আইসক্রিম খেয়েছে এখানে এসে অনেকগুলো। আরহাম বারবার বলেছিল খাবারের মেনুগুলোতে ফুসকা ঠিক আছে, আইসক্রিম দরকার নেই, কিন্তু না, এরা সবকিছুর সাথে আবার আইসক্রিম স্পেশাল রেখেছে। সবাই অনেক উদ্বিগ্ন হয়ে যাচ্ছিল, তাই দেখে আরহাম বলল, অনুষ্ঠান শেষ হতে অনেক দেরি। আমি মৃত্যুকে নিয়ে হসপিটাল যাচ্ছি, সেখান থেকে চেক আপ করিয়ে রোহানদের বাড়ি চলে যাব, আমরা ওখানেই থাকবো। আজ হই হুল্লোড়ে আমাদের বাড়িতে ওর রেস্ট ঠিকঠাক হবে না। মৃত্যু কেঁদে উঠল, প্রায় আমি যাবো না, আমার ভাইয়ের বিয়া। চুপ একদম, কোনো কথা না, সবসময় মনমতো সব করে আমায় জ্বালাও। বাড়ির সবাই ও বুঝতে পারল মৃত্যুর ডক্টর কাছে যাওয়া দরকার, তাই আর কেউ বাধা দেয়নি, যদিও সবাই টেনশন করে চলছে। আরহাম আর কোনো কথা না শুনে মৃত্যুকে নিয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় তাদের বাড়ি হয়ে মৃত্যুর একটা সুতি জামা আর তার জন্য একটা টি শার্ট নিয়ে পরে হসপিটাল গেল। রাত প্রায় 1টা বাজতে চলল।
আরহাম মৃত্যু বসে আছে হসপিটালে। যদিও এই সময়ে ডক্টর পাওয়ার কথা নয়, তবুও তারা ডক্টর পেল নাইট আওয়ারের একজনকে। তিনি মৃত্যুকে দেখে ঔষধ দিয়েছেন শুধু জ্বরটা যেন কমে, কারণ টাইফয়েডের রোগী সব রিপোর্টস না দেখে আন্দাজে কিছুই করতে চাচ্ছেন না ডক্টর। উনি মেডিসিন দিয়ে একটা প্রেসক্রিপশন লিখে বলে দিলেন কাল সকালে যেন রিপোর্টস সহ আসে, অথবা যিনি তার ট্রিটমেন্ট করছেন তার সাথেই কন্ট্যাক্ট করেন। এরপর হাসপাতাল থেকে বের হয়ে আবার গাড়িতে বসে আরহাম মৃত্যুকে নিয়ে উদ্দেশ্য রোহানদের বাড়ি যাওয়া। সেই কখন থেকে দরজায় আঘাত করে চলছে রোহান, কিন্তু কাজের মেয়েটি দরজার সামনে দাঁড়িয়ে আছে আর রোহানের দরজায় প্রত্যেকটি আঘাতের শব্দে কেঁপে উঠছে। হয়তো ভয় করছে মেয়েটির দরজা ভেঙে রেহানের বেরিয়ে আসার অথবা অন্য কিছু। কিন্তু গেইটের বাইরে কিসের শব্দ হলো? এখানে তো রোহান করছে দরজায় আঘাত, কিন্তু বাইরে কে করল? দারোয়ান তো আছেই বাইরে। মনের মধ্যে একটু খচখচ করতে লাগলো, কিন্তু আপাতত রোহান ভাইজানের বন্ধু আর হের বউ আসার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই মনে মনে ভাবছে সে। হঠাৎ মনে হলো রোহানের ঘর থেকে আর কোনো শব্দ ভেসে আসছে না, হয়তো ঘুমিয়ে পড়েছে টাল হয়ে। কাজের মেয়েটি একবার কান পাতল দরজায়, তারপর আবার কি যেন একটু ভেবে দরজার নবে হাত রাখল। হয়তো তার ধারণায় ছিল না ওপাশে থাকা ব্যক্তিটি এখন কি অবস্থায় থাকতে পারে, অথবা এই নবে হাত রেখে সে তার জীবনের দুর্বিষহ ভয়ঙ্কর সময়টাকে ডেকে আনছে। কয়েক সেকেন্ড পর মেয়েটি নব ঘুরিয়ে দরজাটি খুলে সামনে তাকাতেই অবাক হয়। রোহান পড়ে আছে নিচে ঠিক দরজার কাছেই। হয়তো এতক্ষণ এখানে বসেই দরজায় আঘাত করছিল খোলার জন্য, আর তা করতে পারেনি, এই ফাঁকেই বেহুশ হয়ে গেছে। বিছানার পাশেই ছোট্ট টেবিলটায় চোখ পড়তেই দেখল দুইটা খালি বোতল পড়ে আছে। বোতল দুইটি নিশ্চিত মদের বোতল, ক্যাপ খোলা, খালি হয়ে আছে। হয়তো আকাশ রেখে যাওয়ার পর সে সজাগ হয়ে আবারও খেয়েছে এই দুই বোতল। কয়েকদিন আগেই তো পুরো এক বাক্স বিদেশি ওয়াইন নিয়ে এসেছিল সে। মেয়েটি খালি বোতলগুলো একবার দেখেই সে নিচে চলে যাওয়ার জন্য পিছন ফিরতেই আরেকবার ভয় কেঁপে উঠল সে। রোহান তো মাত্রই বেহুশ ছিল, এত তাড়াতাড়ি আবার হুঁশও ফিরে এসেছে। আর চোখে তাকালো সে রোহানের দিকে, আর তাতেই তার অন্তরাত্মা অনবরত কাঁপতে শুরু করল। রক্তবর্ণ চোখ রোহানের, যেন কেউ এই মুহূর্তে রক্তের সাগর বানিয়ে দিয়েছে চোখ দুটোকে। দৃষ্টি তার মেয়েটির দিকেই, তবে সেই দৃষ্টিতে কামনা আছে নাকি অন্য কিছু বুঝে আসছে না মেয়েটির। আর মুহূর্ত ব্যয় না করেই সে রোহানের পাশ কেটে জলদি বের হতে নেয়। ঠিক সেই মুহূর্তে পায়ে চেপে ধরে রোহান, যার ফলশ্রুতিতে ধপাস করেই নিচে পড়ে যায় মেয়েটি। সাংঘাতিক রকমের আঘাত লাগে তার কনুই, থুতুনি আর বুকে। ব্যথায় কুকড়ে উঠে তবুও কোনো মতে রোহানের হাত থেকে নিজের পা ছাড়ানোর চেষ্টা চালায় সে। কিন্তু ব্যর্থ হয়। রোহান নেশাগ্রস্ত হয়েও যেন শক্তিতে বিশাল রকমের ধার। মেয়েটি কিছুতেই নিজেকে ছাড়াতে পারছে না, অথচ রোহান এক হাতেই মেয়েটির পা টেনে একদম নিজের কাছে নিয়ে এলো। আরেক হাতে মেয়েটির বাম হাত চেপে ধরে ঠিক মুখের কাছে এসে একদৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। যেন কতদিনের দেখার তৃষ্ণা মিটাচ্ছে মেয়েটিকে দেখে। মেয়েটি নিজের ডান হাতে বারবার রোহানকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সে রোহানের শক্তিতে অপারগ। কোনো নেশাগ্রস্ত মানুষও যে এত শক্তিশালী হয় মেয়েটির অজানা ছিল, কিন্তু রোহান একধানে তাকিয়ে থেকে হঠাৎ করেই মেয়েটির ঠোঁট কবজা করে নেয়। ভয়ে মেয়েটি নিজেকে বারবার সরানোর চেষ্টা করছে রোহানের থেকে, কিন্তু রোহান ততক্ষণে তার পা ছেড়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় বিচরণ করছে তার হাত। ঠোঁট দুটো রোহানের দখলে হওয়ায় তার কান্নাটাও ভেতরে চাপা পড়েছে। উন্মাদ হয়ে আছে রোহান, মেয়েটির দিকে মাঝে মাঝেই তাকাচ্ছে আর কি যেন ভেবেই মেয়েটির শরীরে কাপড়টাও খুলে ফেলছে।
নৃশংসভাবে চড়ে বসল সে, হয়তো আজই মেয়েটির সতীত্বের শেষ দিন। রোহান রূপী শয়তান তার সতীত্বকে আজ কেড়ে নিতে তৎপর। পাগলের মতো নির্যাতন করছে রোহান মেয়েটিকে, আর বিড়বিড় করে অস্পষ্টভাবে বলে চলছে। মেয়েটি নিজের সমস্ত শক্তি দিয়েও যখন রোহানকে সরাতে পারছিল না তখন সে কামড়ে ধরে রোহানের কাঁধ। কামড় সহ্য করতে না পেরে ছিটকে যায় রোহান, তবে তাতেও তার শেষ রক্ষা হয় না। রোহান বেডসাইড টেবিলে রাখা বোতল নিয়ে বাড়ি মারে মেয়েটির মাথায়, যার দরুন মাথা ফেটে রক্ত গড়াতে থাকে। মেয়েটির রোহান আবার ব্যস্ত হয়ে পড়ে নিজের পুরুষত্ব ফলাতে। এবার মেয়েটি নিস্তেজ হয়ে পড়ে ধীরে ধীরে, তবে জ্ঞান হারানোর পূর্বে সে স্পষ্ট শুনতে পায় রোহান বলছে, আই লাভ ইউ মৃত্যি, আম সরি, আমি তোমাকে আঘাত করতে চাইনি। দারোয়ান গেট খুলতেই আরহাম গাড়ি নিয়ে ভেতরে ঢুকে পার্ক করে। তারপর মৃত্যিকে ধরে বাড়ির ভেতরে আসতে গিয়ে অবাক হয় গেট আগে থেকেই খোলা। অবাক মৃত্যু হয়, এত রাতে গেট কেন খোলা থাকবে। আরহামের কেমন একটু সন্দেহ হয়, আবার আকাশের কথা মনে পড়তেই সে দ্রুত পা চালিয়ে ভেতরে আসে। কিন্তু না, পুরো বাড়িতেই লাইট জ্বলছে। তার মানে কি রোহান, কাজের মেয়ে, আঙ্কেল আন্টি কি সবাই বাড়িতে? মনে মনে ভেবে চলছে আরহাম, আবার ভাবছে হয়তো আঙ্কেল আন্টিও চলে এসেছে, কিন্তু এতটা শান্ত কেন পরিবেশ? তবে কি ঘুমিয়ে পড়েছে সবাই? যদি ঘুমিয়েও পড়ে তবে দরজা খোলা কেন? আরহাম মৃত্যিকে সোফায় বসতে বলে সে উপরে গেল রোহানকে দেখতে। মিনিট দুয়ের মাথায় আরহামের চিৎকার শোনা গেলে মৃত্যি কোনো মতে সিঁড়ি বেয়ে উপরে যায়। আর যেতেই যে দৃশ্য চোখে পড়ে তাতে আঁতকে উঠে মৃত্যি। রোহান পড়ে আছে ফ্লোরে অর্ধনগ্ন অবস্থায়, তার ওপর একটা তোয়ালে পেঁচাচ্ছে আরহাম। আর পাশেই একটা মেয়ে পড়ে আছে, মেয়েটির উপর বিছানার চাদরটা ফেলে রাখা। বুঝতে বাকি নেই মেয়েটি বিবস্ত্র ছিল, হয়তো আঠামি চাদরটা ফেলেছে মেয়েটির ওপর তাকে ঢাকতে। মৃত্যি থরথর করে কাঁপছে। সে কল্পনাও করতে পারেনি কখনো এমন কিছুর সম্মুখীন তাকে হতে হবে। ভয় চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগল তার চোখ দিয়ে। আরহাম মৃত্যির অবস্থা বুঝতে পেরে রোহানকে ছেড়ে উঠে মৃত্যিকে ধরল। মেয়েটা খুব কাঁপছে, হয়তো অনেক ভয়ও পেয়েছে। কিন্তু এই মুহূর্তে আরহামকে সামলে নিতে হবে সবটা, বিশেষ করে মেয়েটিকে, নয়তো রক্তক্ষরণ হয়ে মারা যেতে পারে। দুহাতে মৃত্যির গাল ধরে শান্ত গলায় বলল, ভয় পেও না জান, প্লিজ দেখো এখানে কি হয়েছে তা বুঝতে বাকি নেই। কিন্তু আমাদের রোজিনাকে বাঁচাতে হবে, তুমি আমায় সাহায্য করবে না মেয়েটাকে বাঁচাতে? মৃত্যি কাঁদতে কাঁদতে কথাও বলতে পারছে না। আকস্মিক ঘটনায় সে যে নিজের মধ্যে স্থির থাকতে পারছে না। কিন্তু আরহাম বারবার বলে চলছে, আমাদের মেয়েটাকে বাঁচাতে হবে, প্লিজ হেল্প মি সোনা। মৃত্যি কাঁদতে কাঁদতেই বলল, কি করবে সে? আরহাম চারপাশ খুঁজে দেখল একটা শাড়ি পরে আছে, ওটাই দিল মৃত্যিকে, এটা কোনো মতে পেঁচিয়ে দাও ওর গায়ে। মৃত্যি কাঁপা কাঁপা হাতে শাড়িটা নিয়ে পেঁচাতে লাগল। আর আরহাম অন্যদিকে তড়িঘড়ি করে ফোন বের করে কল দিল রোহানের বাবাকে। প্রথম কল কেটে গেল, রিসিভ হয়নি। দ্বিতীয়বারও রিসিভ হলো না। তৃতীয়বার করতে যাবে তখন দেখল রোহানের বাবাই ব্যাক করেছে। আরহাম রিসিভ করতেই উদ্বিগ্ন গলায় বলল, আঙ্কেল আমি আরহাম, যেখানেই থাকুন না কেন প্লিজ দ্রুত বাড়ি আসুন, আর সম্ভব হলে ডক্টরের ব্যবস্থাও করে আনুন। রোহানের বাবা এই মধ্যরাতে এমন একটা কল শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি এবং তার ওয়াইফ গাড়িতে ছিলেন, মাত্রই তারা ফাংশন শেষ হওয়ায় বিয়ে বাড়িতেই ফিরছিলেন।
কিন্তু আরহামের এমন ফোন কল শুনে ভেবে নিয়েছেন রোহান নিজের সাথে কিছু করেছে, তাই ড্রাইভারকে বললেন গাড়ি ঘুরিয়ে ওনার বন্ধু ডক্টর আশরাফের বাড়ি যেতে। 10 মিনিটের রাস্তা হওয়ায় তারা জলদি পৌঁছল বন্ধুর বাড়ি, কিন্তু তাতে বিশেষ লাভ হলো না। ওনার বন্ধু শারীরিকভাবে যথেষ্ট অসুস্থ, তবে ভাগ্য এতটাও অসহায় করল না ওনাকে। বন্ধুর মেয়ে মাত্রই কিছুদিন আগে এমবিবিএস পাশ করেছে, তাই বাবার অসুস্থতা দেখে সে নিজেই বলল, আঙ্কেল আমি যাব আপনার সাথে। তিনিও আর কিছু না ভেবে ডক্টর নীরাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। হলুদ শেষ হয়েছে মাত্রই জিনিয়া মীরের। সবাই সেন্টার থেকে বাড়ি ফিরে যাচ্ছে। কারোই তেমন ভালো লাগছে না মৃত্যু অসুস্থ বলে। মৃত্যুর মা কয়েকবার কল করেছে মৃত্যু আরহামকে, কিন্তু কেউ রিসিভ করেনি। মীরও এখন কল করছে, কিন্তু আরহাম কি বলবে খুঁজে পাচ্ছে না, তাই মীরের কল ও রিসিভ করেনি। তার ধারণা হয়তো কল রিসিভ না করলে তারা ভাববে ঘুমিয়ে পড়েছি। কিন্তু হলো উল্টো, কেন জানি মীরের মন মানছে না। সে মাকে মিথ্যে বলল আরহাম ফোন ধরেছে, মৃত্যু ঘুমিয়ে পড়েছে জানিয়েছে। বাড়ির সবাই কিছুটা স্বস্তি পেলে কথাটা শুনে, কিন্তু মীর নিজেই অস্বস্তিতে আছে। নিজের রুমে গিয়ে পাঞ্জাবি চেঞ্জ করে একটা ট্রাউজার আর টি শার্ট পরে বাইকের চাবিটা খুঁজল, কিন্তু বাইকের চাবি তো মায়ের কাছে মনে হতেই রাগে সামনে থাকা চেয়ারে একটা লাথি মারল। টেনশনে মাথা ধরছে, কিন্তু টেনশনটা হচ্ছে কি নিয়ে তা মীর নিজেই শিওর না। মৃত্যু অসুস্থ বলে, নাকি আকাশ যা বলল তার জন্য? আরহাম আর মৃত্যুর আজও বাড়ি যাওয়াটা কি ভুল হয়ে গেল? প্রায় ঘন্টা খানিক আগেই আকাশ তার বউকে নিয়ে হাসপাতাল পৌঁছেছে। পেইন বেড়ে যাওয়ায় ডক্টর ওটিতে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে রাত বেশি হওয়ায় কোনো গাইনেকোলজিস্ট হাসপাতালে ছিল না। আর তখনই আবার সৌভাগ্যক্রমে একজন বেশ পুরনো অভিজ্ঞ নার্স থাকায় উনি নর্মাল ডেলিভারি করাতে সক্ষম হন। মেয়ে হয় আকাশের। হলুদের কারণে মীর আর বাকি সবাই এখনো সজাগই হবে ভেবে মীরকে কল দিয়েছিল, তখনই মেয়ের কথা বলেই আবার মনে পড়ল রোহানের কথা। মনে পড়ে রোহানের বলা খুনের কথা, আবার মৃত্যুকে ভালোবাসে সবটাই খুলে বলে আকাশ। সেই থেকেই চিন্তারেখা মিরহাদের কপালে। বাইকের চাবি মায়ের কাছ থেকে এখন নিতে গেলেই মা চিন্তায় অস্থির হয়ে পড়বে। তাই আর না ভেবে নিচে গিয়ে ড্রাইভারকে কল করে বলল চাবি নিয়ে আসতে গেইটের কাছে। ড্রাইভার চাবি আনতেই সে নিয়ে ড্রাইভারকে বলল, আপনি ঘুমিয়ে পড়ুন, কাল আপনার অনেক কাজ আছে। তারপর মিরহাদ চাবি নিয়ে চলে যায়। রোহানের মা বাবা ডক্টর নীরাকে নিয়ে বাড়িতে ঢুকতেই তারা চমকে উঠে তাদের পায়ের কাছে একটা ফুলদানি পড়ে টুকরো টুকরো হতে দেখে। সামনে তাকাতেই দেখতে রোহান সোফায় বসে আছে, চোখ মুখে রক্তের ছাপ, হাত ও কাটা সেখানেও রক্ত লেগে আছে। রোহানের মা দৌড়ে এসে রোহানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। রোহানের বাবা একটু এগিয়ে আরহামকে জিজ্ঞেস করল কি হয়েছে এখানে, কিন্তু কথা শেষ হতেই আরহামের মুখের দিকে তাকিয়ে থমকে যায়। একই হাল আরহামের চোখ মুখের। তবে কি আরহাম আর রোহানের মধ্যে কোনো লড়াই হয়েছে? ভাবনার ঘোর ভঙ্গ হয় যখন ডক্টর নীরা কথা বলে। এখানে ট্রিটমেন্ট কার করতে হবে? আরহাম একবার সামনে তাকায় মেয়েটিকে দেখে নিয়ে বলে, উপরে আসুন আমার সাথে। আর না দাঁড়িয়ে সামনে পা বাড়ায় আরহাম আর পেছনে নীরা। আরহামের মা এবার চিল্লিয়ে উঠে, উপরে কোথায় যাচ্ছ আরহাম, আমার ছেলেটা এখানে। আন্টি ডক্টর রোহান নয়, রোজিনার জন্য আনতে বলেছি। আরহামের কথা শুনে যেন বর্ষর ধাক্কা খায় রোহানের মা বাবা দুজনেই।
রোহানের বাবা তো বিস্ময় প্রশ্নই করে বসে রোজিনার। কি হয়েছে তার? আর রোহানেরই বা হাত, মুখে রক্ত কেন? রোহান রেই ফার বলেই সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে পা চলা থেমে যায় ডক্টর নীরার, আর স্তব্ধ হয়ে যায় রোহানের মা বাবা দুজনেই। রোহান এখনো আগের মতোই বসে আছে, ডক্টর নীরা আবার পা বাড়ায় আরহামের পেছনে। রোহানের রুমে ঢুকে নীরা ফ্লোরে রক্ত দেখে অবাক হয়। এত রক্ত! মাথা ফাটানো হয়েছে মেয়েটার। এতটুকু বলে আরহাম দরজার বাইরেই রইল। রোজিনাকে আরহাম বিছানায় শুইয়ে দিয়েছিল আর মৃত্তিকে অনেক খুঁজে ফার্স্ট এইড বাক্সটা হাতে দিয়ে গিয়েছিল। আরহাম জানে মৃত্তি অনেক ফুটবল, তবুও রোহানকে এখান থেকে সরিয়ে নেওয়াটা জরুরি ছিল, তাই সে অনেকটা টেনে হিচড়েই নিচে নিয়ে গিয়েছে। আর মৃত্তি কোনো মতে তুলা চেপে কাপড় বেঁধে দিয়েছে রোজিনার মাথায়, যেন রক্তটা পড়া বন্ধ হয়। ডক্টর নীরা ভালো করে চেক করে দেখল ক্ষত তেমন বেশি নয়, হয়তো বাড়িটা ঠিকঠাক মারতে পারেনি রোহান নেশাগ্রস্ত থাকার কারণে। এরপর নীরা উঠে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে রোজিনাকে ভালো করে চেক করল শরীরের অন্যান্য অংশেও। আপাতত তাকে কিছু মেডিসিন দেওয়ার নেই, কারণ এত রাতে কোনো ফার্মেসি খোলা পাবে না। তাই ফার্স্ট এইড বক্স খুঁজে পেইন কিলার পেয়ে সেটা হাতে রোজিনাকে খাওয়াতে। মেয়েটা জ্ঞান হারিয়েছে, পেইন কিলার খাওয়ানো সম্ভব নয়, কিন্তু এভাবে ও ফেলে রাখা রিস্কি ভেবে সে নিজের ফোনটা নিয়ে কল দিল ক্লিনিকে, যেখানে সে ইন্টার্নি করছে। পরিচিত একজন ওয়ার্ডবয়কে কিছু ঔষধের নাম দিয়ে বলল সে যেন হসপিটাল ফার্মেসি থেকে এগুলো কিনে রাখে। কাউকে পাঠাতেই যেন দিয়ে দেয় বলেই কল কাটলে নীরা। মৃত্তির দিকে তাকিয়ে নীরা প্রশ্ন করল, মেয়েটা কি হয় তোমাদের? মৃত্তি নিস্তেজভাবে বসে আছে, যেন তার শরীরে কোনো আত্মার অস্তিত্ব নেই, মৃত কোনো ব্যক্তি সে। নীরা আবার ও প্রশ্ন করলে মৃত্তি কাপা কাপা গলায় বলল, কিছু না। নীরা বেশ অবাক হয় পড়ে, আবার খেয়াল করে মেয়েটির গায়ে মলিন শাড়ি, হাতে পায় ও তেমন কিছু নেই। মেয়েটি কি এ বাড়িতে কাজ করত? হুম, তাই শুনেছিলাম। যে রেপ করল তাকে চিনো? হ্যাঁ, আমাদের প্রফেসর, আবার আমার হাজবেন্ড আর ভাইয়ার বন্ধুও। ওহ, ছোট্ট করে বলল নীরা। তারপর আবার বলল, আমাকে যিনি এখানে নিয়ে এলেন উনিই কি আপনার হাজবেন্ড? মৃত্তি আবারও জবাব দিল, হ্যাঁ। তারপর নীরা আর কিছু বলল না। সে একজন ডক্টর, তার ধর্ম মানব সেবা করা। এই মুহূর্তে একটি ধর্ষিতা মেয়ে তার পেশেন্ট, তাই সে তার সাধ্যের মধ্যে ট্রিটমেন্ট করছে। নিজেই বাথরুম থেকে পানি এনে গা মুছিয়ে পরিষ্কার করতে লাগল নীরা। তার মৃত্তিকে দেখেই মনে হচ্ছে অসুস্থ। রোহানের মা উপরে এসে দরজা ধাক্কাতেই মৃত্তি উঠে গিয়ে দরজা খুলল। তারপর দরজা থেকে সরতেই উনি রুমে ঢুকে একবার রোজিনার দিকে তাকালেন। ফর্সা চেহারায় কয়েক জায়গা লাল হয়ে রক্ত জমাট বেঁধে আছে, কপালের সামনের কিছু অংশ নীলচে হয়ে আছে, হয়তো একটু বরফ দিল ভালো হতো। আর একটু সামনে এগিয়ে উপর থেকে চাদরটা সরিয়েই আতকে উঠলেন। মেয়েটার গলার নিচে আঙ্গুলের ছাপ স্পষ্ট, ঠোঁটের কিছু অংশ এবড়োথেবড়ো হয়ে কাটা। বুকের ভেতর কেমন বারবার ছাদ করে একটা জ্বালা ধরছে। চোখ টলমল করছে, কতটা নৃশংস অত্যাচার চলেছে মেয়েটার ওপর। মনে মনে ধিক্কার দিচ্ছেন নিজেকে, কেমন কুলাঙ্গার সন্তানের মা তিনি ভাবতেই। নীরা, মৃত্তি দুজনেই রোহানের মাকে দেখে বুঝতে পেরেছে ওনার মনের খবর। মৃত্তির গায়ে হয়তো আর বিন্দুমাত্র শক্তি নেই, সে বসা থেকে উঠতে পারছে না সান্ত্বনাটুকু দিতে। নীরা উঠে কাঁধে হাত রাখল, আন্টি ভেঙে পড়লে চলবে না। সন্তান যখন অন্যায় করে তখন তাকে শুধরানো, তার ভুলটা শুধরানো বাবা মায়েরই কাজ।
ভুল এক জিনিস আর অন্যায় আরেক জিনিস। রোহান ভাইয়া যা করেছে এই মেয়েটার সাথে অন্যায় আমার মতে। মেয়েটার অবস্থা শারীরিকভাবে যেমন আছে তা দুয়েক দিনেই ঠিক হয়ে যাবে, কিন্তু মানসিকভাবে 2-4 দিন বা মাস, এমন নির্দিষ্ট কোনো সময় নেই। আমি একজন মেয়ে, মা সবই। হোপ আপনি বুঝতে পারছেন আমার কথাটা। রোহানের মা কিছুই বলতে পারছেন না। তিনি বুঝতেই তো পারছেন না লাগছে কেমন এই মুহূর্তে রোহানের অবস্থা দেখে কষ্ট পাবেন নাকি রোহানের কৃতকর্মের জন্য তাকে কোনো কঠিন থেকে কঠিনতর শাস্তি দিবেন। কিছু মাথায় আসছে না। এরই মাঝে মৃত্যু হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে ধরফর করে বসা থেকে উঠে যায় নীরা। রোহানের মাও দৌড়ে ধরে নেয় মৃত্যুকে। মৃত্যু গায়ে হাত রাখতেই চমকে উঠেন ওমা, মৃত্যুর এত জ্বর কি করে হল? আরহামকে একটু ডাকো তো নীরা মা। নীরা রোহানের মাকে বসতে বলে নিচে গিয়ে আরহামকে উদ্দেশ্য করে বলে, আপনি মৃত্যুর হাজবেন্ড? জি। মৃত্যু সেন্সলেস হয়ে পড়েছে, ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে। নীরার কথাটা শুনেই ফট করে বসা থেকে দাঁড়িয়ে যায় রোহান। এতক্ষণেও যখন কোনো ভয়, চিন্তার ছাপ তার চোখে মুখে ছিল না, অথচ এখন মৃত্যুর অসুস্থতা শুনেই কেমন আতঙ্ক ভর করল তার চেহারায়। ব্যাপারটা আরহামের নজর এড়ালেও এড়ায়নি রোহানের বাবার চোখে। তিনি রোহানের সামনে এসে আচমকা একটা হাত চেপে ধরে দাঁড়ালেন। আরহাম উদ্বিগ্ন হয়ে বলল, ডক্টর, ওর টাইফয়েড হয়েছে, ট্রিটমেন্ট রানিং। আমি এখানে আসার আগেই হসপিটাল হয়ে এসেছি। ওয়েট। আরহাম সোফার রুমের কর্নার টেবিলটার কাছে গিয়ে একটা প্যাকেট হাতে নিয়ে বলল, এই যে তার মেডিসিনস, একটু চেক করবেন প্লিজ, এখন কিছু খাওয়ার মতো আছে কিনা। নীরা প্যাকেটটা হাতে নিয়ে একবার মেডিসিনগুলো দেখে আবার প্রেসক্রিপশনে চোখ বুলালো। ইনজেকশনটা দেখে আরহামকে জিজ্ঞেস করল, রাতের মেডিসিন কখন খেয়েছে? আরহাম মনে করে বলল, 8:30 খাইয়ে দিয়েছিল সব। নীরা এবার ইনজেকশন আর মেডিসিনটা হাতে নিয়ে বলল, টেনশন করতে হবে না, এটা দিয়ে দিলই হবে, আশা করি সকালের মধ্যেই জ্বরটা সেরে যাবে। নীরার কথার মাঝেই হুড়মুড় করে মিরহাদ ঢুকল। মৃত্যু কই? তুই ফোন তুলিসনি কেন? ওর শরীর কি বেশি খারাপ? হুড়মুড় করে ঢুকেই মীর আরহামকে প্রশ্ন করতে গিয়ে শেষের শব্দটা স্লোলি করল। কারণ ততক্ষণে তার চোখে পড়ল রোহান বিধ্বস্ত অবস্থায় সোফায় বসা, তার একটু সামনে চিন্তিত মুখে দাঁড়ানো আরহাম, তার পাশে গোলাপি রঙের কামিজ পরিহিতা অচেনা এক মেয়ে, তার থেকে একটু পেছনে রোহানের বাবা, মুখে গম্ভীর চিন্তাছাপ। সে চারপাশে আরেকবার চোখ বুলাল, মৃত্যুকে না দেখে ভয় জেগে গেল মনে। কিছু আবারও বলতে যাচ্ছিল, তখনই আরহাম বলল, মৃত্যুর জ্বর বেড়েছে, তবে ঔষধ নিয়ে এসেছিলাম, আর ইনি ডক্টর নীরার দিকে ইশারা করল। কথাটা শুনতাই যেন একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো মীরের। পরক্ষণেই আবার মনে হলো আরহাম চিন্তিত, তার কারণ স্পষ্ট, কিন্তু রোহানের এমন অবস্থা আর তার বাবারই বাকি হয়েছে। কোনো প্রশ্নেরই যেন সঠিক উত্তর ভাবতে পারছে না সে। নীরা বার দুয়েক ভালো করে দেখল মীরকে, তারপর চোখ নামিয়ে নিল। হঠাৎ কি যেন হয়ে গেল মনের মধ্যে তার, না চাইতে আবারও তাকালো নীরা, কিন্তু এবার লজ্জায় পড়ে গেল একদম। কারণ মিরহাদের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে যায়। মীর স্বাভাবিকভাবেই তাকিয়েছিল, কিন্তু নীরাই হঠাৎ চুরি করে দেখতে গিয়ে ধরে পড়ে যাওয়ার মতো চমকে গেল। আমি ইনজেকশনটা দিয়ে আসছি আপনার ওয়াইফকে। আরহাম উদ্দেশ্য করে বলে নীরা উপরে যেতে পা বাড়ায়, ওই মুহূর্তেই রোহানের মা ডাকে নীরাকে। রোজিনার জ্ঞান ফিরেছে। মীর একবার উপরে তাকায় রোহানের মায়ের দিকে, আবার তাকায় রোহানের দিকে। জিজ্ঞাসু দৃষ্টি তার, কিন্তু কাকে প্রশ্ন করবে কিছু বুঝে উঠতে পারছে।
থমথমে পরিবেশ বিরাজ করছে পুরো হলো রুমে। রোহানের বাবা পা বাড়ায় নিজের রুমের দিকে। মীর বেশ অবাক হয়, এ বাড়িতে পা রাখলেই আঙ্কেল আন্টি কতটা ব্যতিব্যস্ত হয়ে কথা বলে, কিন্তু আজ কেমন যেন এক রহস্যময় পরিবেশ লাগছে তার। রোহান হুট করে বসা থেকে উঠে দাঁড়াল। আরহামের কিছুটা সামনে এসে দাঁড়াতেই রাগে চোখ মুখ শক্ত হয়ে আসে তার। এই মুহূর্তে রোহানকে তার দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কোনো জানোয়ার বলেই মনে হচ্ছে। কেউ হয় না রোজিনা তার, তবুও রেজিনা একটা মেয়ে, আর সেই সুবাদেই তার কাছে রোজিনার সম্মান বড় কিছু, আর রোহান ধর্ষক। এই মুহূর্তে রোহানের সাথে কয়েক বছরের সম্পর্কটার বিন্দু পরিমাণ মূল্যও নেই। এই সম্পর্কের চেয়ে রেজিনার সম্মানটাই সব। কিন্তু রোহান হুট করেই জড়িয়ে ধরে আরহামকে, আর জোরেই কেঁদে দেয়। আরহাম আকস্মিক ঘটনায় ধাক্কা মেরে সরিয়ে দেয় রোহানকে, আর সজোরে কয়েকটা ঘুষি মারে। সবটা এত দ্রুততার সাথে হয় যে মীর কয়েক সেকেন্ডে হ্যাং মেরে যায়। কি হচ্ছে এসব? আরহামকে আটকাবে নাকি প্রশ্ন করবে কি হয়েছে কিছুই বুঝে আসছে না, শুধু বোকার মতো চেয়ে আছে। ঝড়ের গতিতে আরহাম ঘুষি চড় মারে রোহানকে, আর রোহান টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যেতেই আরহাম এলোপাথারি লাথি মারতে নিলেই মীর এগিয়ে এসে আটকায় আরহামকে। স্টপ ইট! আরহাম, কি করছিস? ওকে কেন মারছিস সেভাবে? আরহামকে চেপে ধরে বলছে মীর। আরহাম যেন ক্লান্ত হয়ে পড়েছে এই কিছু সময়ের মধ্যেই, তবে সেটা শারীরিক নয়, মানসিক। আরহাম কাঁপছে রাগে, আর শক্ত করে ধরে আছে মীর হাত। সে অনুভব করছে আরহামের কাঁপন, কিন্তু কি করবে, বলবে বুঝে আসছে না। রোহান এখন ও পড়ে আছে ফ্লোরে, নেশা পুরোপুরি না কাটলে ও আগের মতো বেহুশ অবস্থায় নেই, আর তাই আরহামকে জড়িয়ে বলতে চাচ্ছিল সে ইচ্ছে করে কিছু করেনি। রোজিনাকে রেপ তো দূর, কোনো দিন তার দিকে চোখ তুলে তাকায়নি। কিন্তু আরহাম তো রেগেছিল, কোনো কথা শোনার মতো মানসিকতা ছিল না তার। নীরা উপরে যেতেই আগে মৃত্যুর ইঞ্জেকশনটা পুশ করে। তারপর মোবাইলটা চেক করতেই দেখে হাসপাতালের ছেলেটার কল এসেছিল, তাই আবার ব্যাক করে। জানতে পারে ঔষধগুলো ছেলেটাই দিয়ে যাবে, এক ডক্টরের গাড়ি নিতে পারবে। নীরা আর দেরি না করে ঠিকানাটা বলে। ছেলেটাও বিরক্ত হয় না, বরং সাথে সাথেই ঔষধগুলো নিয়ে আসছে বলে রেখে দেয়। নীরা, রোহানের মা অনেক চেষ্টা করে রোজিনার সাথে কথা বলতে, কিন্তু কোনোভাবেই সে মুখ খোলে না, শুধু দুচোখ বেয়ে পানি পড়তে থাকে তার। প্রায় 25 মিনিট পর ঔষধ হাতে পায় নীরা। আরহাম নিজে গিয়ে গেইটের বাহিরে গিয়ে নিয়ে আসে সব। নীরা অনেক চেষ্টার পর শুধু রোজিনার মুখ থেকে এতটুকুই বের করতে পারে, তার প্রচুর ব্যথা লাগছে। কিছুক্ষণ ভেবে নীরা সাহস করে ব্যথার জন্য ইঞ্জেকশনটাই ব্যবহার করে। সে ইন্টার্নি করছে, বেশি দিন হয়নি। চিকিৎসা সম্বন্ধে জ্ঞান তার পরিপূর্ণ নয়। প্রাথমিক ব্যাপারগুলো জানলে ও ক্রিটিক্যাল সমস্যাগুলো তাদের শিক্ষায় এখনও চলমান। কিন্তু রোজিনার অবস্থা দেখে তার এই মুহূর্তে রোজিনার ঘুম আর পেইন রিলিফ দুটো একসাথে প্রয়োজন মনে হল। মৃত্যুর জ্বর আধ ঘন্টার মধ্যেই কমে গেছে ইঞ্জেকশন দেওয়ার। তাই আপাতত দুজন পেশেন্টই ঘুমে থাকবে। নীরার ও চোখ ভেঙে ঘুম আসছে এই মুহূর্তে, কিন্তু কেন জানি মন বলছে একটু নিচে যেতে। কারণ কি? নিজেই নিজেকে প্রশ্ন করে বসে। রেহানের মা বিছানারা একপাশে একটা চেয়ার টেনে বসে আছে। রাত ও শেষের দিকে। মাথাটা ঝিম ধরে আছে, ঘুমের দরকার, কিন্তু মাথায় যে চিন্তা ভর করেছে তা উপেক্ষা করে ঘুম আসবে নাকি। নীরা হঠাৎ বসা থেকে উঠে বলল, আন্টি, কফি করা যাবে? রোহানের মা বসা থেকে উঠে বলল, একটু অপেক্ষা করো, আমি আনছি। নীরা বলল, আন্টি আপনি শুয়ে পড়ুন, রুমে গিয়ে আমি নিজেই করব, শুধু পারমিশন চাইতে লজ্জা লাগছিল তাই এভাবে বলেছি। না মা, লজ্জা পাওয়ার কি আছে, আমারই বলা উচিত ছিল। মোটেই না, পরিস্থিতিটা আদর আপ্যায়নের নেই। তবে আন্টি আমি খুশি হব যদি আপনি আমাকে কফি বানাতে দেন।
আপনার রেস্ট দরকার আর ওরা দুজনের একজনও আপাতত ঘুম থেকে উঠবে না। তাই আপনি রুমে যান, আঙ্কেলকে ও একটু দেখুন। রোহানের মায়ের খেয়াল হলো আসলেই তো উনি কি অবস্থায় আছেন ছেলের এমন অপকর্ম জানার পর। চোখে মুখে আবারও ভয়ের ছাপ রোহানের মায়ের, তবে এবার রোহানের অপকর্মের জন্য নয়, তার বাবার শারীরিক অবস্থার কথা চিন্তা করে। নীরা নিচে চলে গেল আর রোহানের মা নিজের ঘরে সোফায় বসে আছে, একপাশে মীর অন্য পাশে আরহাম, তাদের সামনে ফ্লোরে বসে আছে রোহান। ঠোঁটের কোণে একটু রক্ত শুকিয়ে আছে। মিরহাত দুকোনুই তার উরুতে ভর দিয়ে দুহাতের তালুতে মুখ রেখে আছে। আরহামের চোখ এখনো রক্তবর্ণ আর রোহানের চোখে জল চিকচিক করছে। মাত্রই রোহান স্বীকার করল তার দোষ যতটুকু তার খেয়াল আছে। নেশায় থাকার কারণেই অনেক কিছু মনে নেই তার। শুধু মনে আছে হলুদ পার্টিতে সে অনেকটা হাই ডোজের অ্যালকোহল পান করেছিল, আর বাড়িতে আসার কথা কিছু মনে না থাকলেও এটুকু মনে আছে সে বাড়িতে এসে ও আরও 2 বোতল ওয়াইন শেষ করেছে, কিন্তু রোজিনাকে সে কখন কিভাবে কিছুই মনে পড়ছে না। সে অনুতপ্ত নিজের কৃতকর্মের জন্য, আরে ও ভেবে নিয়েছে সে মাফ চাইবে, প্রয়োজনে নিজেকে পুলিশের হাতে ও দিবে। রোজিনা যে শাস্তি দিবে সে তা গ্রহণ করবে। জরিমানা করলে বা যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি ফাঁসি হলে সেটাই। ফাঁসি হলে অবশ্য তার সমস্যা নেই, এমনিতেও এই বিষাদময় জীবন থেকে ছুটি পেলে ভালোই হতো। নীরা উপর থেকে নেমে এসে এদিক ওদিকে তাকালো, কিন্তু ড্রয়িং রুম ছাড়া বাকি চারপাশটা অন্ধকার। ভালো করে দেখে ও যেন সে দেখতে পাচ্ছে না কিচেন কোনোটা। তাই রোহানদের সামনে এসে একবার মীরের দিকে তাকিয়ে চোখ নামিয়ে বলল, কিচেনটা কোনো দিকে? নীরার কথায় মীর, রোহান কেউই কর্ণপাত করল বলে মনে হল না। তবে আরহাম সচকিত হয়ে ঘাড় ঘুরিয়ে হাত দিয়ে ইশারা করে বলল, উইটা। নীরা ফিরে দেখল উত্তর দিকে ডাইনিং টেবিলটা, তার সামনেই কিচেন। পাশে আরও 2টো রুম চোখে পড়ছে, তবে সেগুলোর দরজা বন্ধ। সে 2 পা এগিয়ে যেতেই আরহাম প্রশ্ন করে, মৃত্যু এখন কেমন আছে? নীরা ফিরে দেখল আরহামের মুখটা কেমন শুকনো লাগছে। মনে মনে ভাবছে মেয়েটা খুব ভাগ্যবতী, লোকটা কত চিন্তিত বউয়ের অসুস্থতায়। হয়তো অনেক ভালোবাসে বউকে, হতে পারে প্রেমের বিয়ে। ভাবতেই হালকা হেসে উঠল নীরা। আরহাম কিছুটা অবাক হয়। আপনার ওয়াইফের জ্বর কমে গেছে, তবে ওনার ডক্টরকে দিয়ে কাল একবার চেক আপ করিয়ে নিন। তারপর নীরা কিচেনে ঢুকে অনেক খুঁজে খুঁজে কফি, দুধ সব নিয়ে 4 মগ কফি বানালো। একটা ট্রেতে করে কফিগুলো এনে আরহামদের সামনে রাখতেই অবাক হয় 3 জনই। অবাক হওয়ার কিছু নেই, নিজের জন্য বানাচ্ছিলাম তাই আপনাদের জন্য ও নিয়ে এলাম। আরহাম একটা মগ নিয়ে থ্যাঙ্কস দিতে দিতে মীর ও একটা মগ উঠিয়ে নিল। নীরা আর চোখে তাকালো মীরের দিকে। আপাদমস্তক একদফা দেখে নিল, চোখ আটকে গেল লোকটার চোখে। ভালো লাগা জানান দিচ্ছে নীরার চোখে মুখে। আরহাম বাকি মগটা হাতে নিয়ে নীরাকে জিজ্ঞেস করল, রাত অনেক হয়েছে, কফিটা শেষ করে ঘুমিয়ে পড়ুন, সকালের আগে যাওয়া হবে না আজ। বলে হাতের দ্বিতীয় মগটা রোহানের দিকে এগিয়ে দিল। রোহান নিচ্ছে না দেখে নীরা বলল, কফি নিয়ে নিন, অনুতাপ করতে হলে কাল করবেন মেয়েটার কাছে। রোহান কিছু বলল না, কফিটা হাতে নিল, কিন্তু তাতে চুমুক দিল না। কারো চোখেই ঘুমের ছিটেফোঁটা নেই। অনেক কথা হল নীরা, আরহাম আর মীরের মধ্যে। নীরা কথায় কথায় জানতে পারল কাল মীরের বিয়ে। কথাটা শুনে মনে মনে কেন জানি ব্যথিত হল খুব নীরা। তার কারণ কি সঠিক জানে না, তবে মনে হচ্ছে কোথাও একটু ভালো লাগা কাজ করছিল, অথবা তার চেয়েও বেশি। প্রথম দেখায় ভালোবাসা কথাটায় মোটেও বিশ্বাসী নয় নীরা, তবে আজ উপলব্ধি করল প্রথম দেখায় অসম্ভব রকমের ভালো লাগাটাকে। মীরকে তার সত্যিই খুব ভালো লেগে গেছে, কিন্তু এই ভালো লাগার শুরুটাই সমাপ্তি। জিনিয়া কবুল বলতেই মৃত্যু সবার সামনেই মুখে বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী প্রবেশ করিয়ে শীষ বাজিয়ে উঠল।
বলেই গেছে সে সামনে একদল মুরব্বি আছে দাঁড়িয়ে। বিশেষ করে তার চাচা শ্বশুর আর মৌলভী সাহেব আছেন। মৃত্যুর বাবা তো গর্জেই উঠেন, কে করল এমনটা, কিন্তু কেউ টু শব্দটি করল না। কনের সামনে আলাদা পর্দা দেওয়া হয়েছিল মৌলভী সাহেব যখন বিয়ে পড়াতে এসেছিলেন, তাই রক্ষা কেউ দেখেনি কে করেছে এমনটা করেছে। তুবা মুখ চেপে হাসছে। মুরব্বিরা বেরিয়ে গেলে সবাই একসাথে হেসে ওঠে। মীরের কাছে এসে মুরব্বিরা বিয়ের কাজ সম্পন্ন করার পর সবাই হইচই করে মিষ্টি মুখ করে। আকাশ আর আসতে পারে না, বউয়ের কাছেই হাসপাতালে থাকতে হয় তাকে। বিয়ের কাজ সম্পন্ন হলো মাত্রই রোহান আর রোজিনার, কিন্তু সেটা সম্পূর্ণই জোর জবরদস্তিতে। সকালের ঘটনা। রাতের শেষ প্রহর অবধি অনেক কথা হয় নীরা, আরহাম আর মীরের মাঝে। ফজরের পরই রোজিনা জেগে উঠে আর খুব কান্না করে। মানসিকভাবে ভেঙে পড়েছে, সেটাই স্বাভাবিক। একটা মেয়ের জীবনে তার একমাত্র অমূল্য সম্পদ হল তার সম্মান। এই সম্মানের সাথে পৃথিবীর আর কোনো সম্পদের তুলনা করা সম্ভব নয়। আর সেই সম্মানটাই যখন কেউ হরণ করে তখন তার বেঁচে থাকাটাই মৃত্যুসম হয়ে যায়। আর আমাদের সমাজে তো ধর্ষিতাদের জন্য জীবন হারাম। ধর্ষণ করার পর ধর্ষকের জীবনে কোনো পরিবর্তন না আসলে ধর্ষিতার জীবনের সবটাই বদলে যায়। রোজিনা ভেঙে পড়েছে তা দেখে নীরা অনেক চেষ্টা করে তা সান্ত্বনা দেওয়ার। আসলে খুঁজে পায় না কোনো সান্ত্বনাবাণী সে। মৃত্যু ও পাশে বসে আছে, পাশে ছিল রোহানের মাও। অনেক চেষ্টা করেও যখন রোজিনাকে সামলাতে পারছিল না তখনই রেহান এসে ঢোকে রুমে। খাটের একপাশে দাঁড়িয়ে মাথা নিচু করে ক্ষমা চায়। আর নিজেই বলে, আমি পুলিশকে খবর দিচ্ছি, তুমি রিপোর্ট করে দিও, আমার শাস্তি আমি মাথা পেতে নেব, যাই হোক কোর্ট থেকে শাস্তি। রোহানের কথা শেষ হতেই রোজিনা কান্না থামিয়ে চোখ তুলে তাকায় রোহানের দিকে। পুলিশে নিলেই আপনের শাস্তি পুরা হইয়া যাইব? মৃত্যুর প্রশ্ন শুনে রুমে উপস্থিত থাকা সবাই তাকায় রোজিনার দিকে। তাকায় রোহান ও অবাক হয়ে। রোজিনা আবারও বলে, আপনি জেলে গেলে কি আমার সতীত্ব ফিরা আইব? রোহান এবার মাথা নিচু করে নিল। সত্যিই তো যাই করুক না কেন মেয়েটার সতীত্ব তো আর ফিরে আসবে না। তার কপালে লাগা ধর্ষিতার ট্যাগ সরে যাবে না। চাইলেই নিজেদের টাকার জোরে মেয়েটার মুখ বন্ধ করে দেওয়া যাবে, কিন্তু তাতে কি লাভ হবে? মেয়েটা মন থেকে যে তাকে অভিশাপ দিবে না তার কি গ্যারান্টি? নীরা, মৃত্যু আর রোহানের মা তখনও চুপ। হঠাৎ করে আরহাম আর মীর ও ঢুকল রুমে। রোজিনার কথা শুনে সবাই চুপই রইল। রোহানের বাবা এলে উনি নিজেই বলেন, রোহানের শাস্তি তুমিই নির্ধারণ করবে, আমরা কেউ কিছু বলবো না। পুলিশে দিয়ে বা অন্য পথে যেভাবে চাও। সবাই কিছুক্ষণ চুপ থেকে রোহানের বাবার কথায় সম্মতি জানাল। রোজিনা চোখ তুলে তাকালো রোহানের দিকে। তার দৃষ্টিতে ঘৃণা স্পষ্ট। রোহান তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমার সতীত্ব নষ্ট হইছে, কেউ আমারে বিয়া করব না, আমারে ওনার বিয়া করা লাগব। কান্না মিশ্রিত কণ্ঠে রোজিনা কথাটা বলতেই রোহান মাথা উঁচু করে তাকায়। দুনিয়া যেন থমকে গেছে তার মেয়েটির শেষের কথাটা শুনে। যেন অসম্ভব কিছু চেয়ে বসেছে তার কাছে। বিস্ময়করভাবে চেয়ে আছে রোজিনার দিকে। হঠাৎ করেই মনে হচ্ছে মেয়েটি কোনো চালবাজ নয় তো। রোজিনার কথা শেষ হতেই ঘরময় পিনপতন নীরবতা তৈরি হল। সবাই সবার মুখ চাওয়া চাই করল, তবে রোহানের মা যেন খুশিই হলেন। মনে মনে ভাবছেন, যাক, আমার ছেলেটাকে জেলে তো যাওয়া লাগবে না, আমার চোখের সামনেই থাকতে পারবে, হোক কাজের মেয়েই বউ, তবুও আমি আমার ছেলেকে পুলিশের কাছে দিব না। রোহানের মা বলে উঠল, ঠিক আছে, এক্ষুনি আমি কাজী আনিয়ে বিয়ে পোড়ানোর ব্যবস্থা করছি। মায়ের কথা শেষ হতেই রোহান হুঙ্কার ছাড়ে, অসম্ভব, সে এই বিয়ে করবে না। একটা কাজের মেয়ে যে কিনা তার নখের যজ্ঞ ও নয় তাকে করবে বিয়ে, অসম্ভব।
কিন্তু রোহানের মা বারবার ছেলেকে বোঝাচ্ছে এটাই ঠিক, এই মুহূর্তে বিয়ে তাকে করতেই হবে। রোজিনা আর একটা কথাও বলেনি এরপর। সেই যে রাত থেকে রোহানের রুমে ছিল এখন ও সেখানেই। ওদিকে মীরকে বাড়িতে না পেয়ে একের পর এক কল আসছেই বাড়িতে থেকে। আরহাম বা মিরহাদ দুজনেই বুঝতে পারছে না তাদের কি করা উচিত বা বলা উচিত, কারণ রোহানকে জোর করে মেয়েটার সাথে বিয়ে দিল যদি পরে হিতে বিপরীত কিছু করে বসে। আবার মেয়েটার কথা ও ঠিক এ সমাজে 10 ছেলের সাথে রাত কাটানো মেয়েটাও দিন শেষে ভালো স্বামী ঠিকই পেয়ে যায়, কিন্তু ধর্ষিতা মেয়েটা দোষ না করে ও ভালো স্বামী তো দূর, বিয়ে নামক বন্ধনের জন্য কেউ এগিয়ে আসে না। নীরা সারারাত নির্ঘুম কাটানোতে খুব ফুরবল বোধ করছে, তাই সবার কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছিল। রোহানের মা ডেকে বলল বাসায় গিয়ে রেস্ট নাও, দুপুরের পরে একবার একটু এসো, কষ্ট করে বিয়েটা আজই হবে। নীরা বুঝতে পারছে না কিভাবে কি হবে, তবুও আশ্বাস দিল সে আসবে। এরপর সবার থেকে বিদায় নিয়ে একবার মীরকে ভালো করে দেখে সে চলে গেল। কথা ছিল আরহাম পৌঁছে দিবে, কিন্তু তার যেতে আরও একটু লেট হবে, তাই রোহানদের গাড়ি করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর রোহানের মা অনেক বুঝিয়ে ও যখন লাভ হচ্ছিল না, তখন রোজিনা নিজেই আবার রুম ছেড়ে বের হয়ে বলল চিন্তা কইরেন না, আমি সারাজীবন তাকমু না আপনের বউ হইয়া, শুধু আমার চরিত্র নিয়া যেন মানুষ কিছু না কইবার পারে, হে লাইগা বিয়াডা করেন আমারে। এরপর আপনি আবার বিয়া কইরেন আপনের মন মতো কেউরে। রোহান চুপ করে যায়, কি বলবে বুঝতে পারছে না। এখানেও একটা সমাধান বের হয়ে এলো, কিন্তু সেটা সঠিক কিনা তার মনে দ্বিধা। দুপুরে নীরা একেবারে সেজে গুজে এসেছে। রোহানের মা কল দিয়ে বলেছিল আসার সময় যেন একটু মেকআপ নিয়ে আসে রোজিনাকে লাগাতে। নীরা ও তাই করল। আর রোহানের মা এই মুহূর্তে মার্কেটে যাওয়া সম্ভব নয়, তাই আলমারি থেকে নিজের বিয়ের বেনারসিটাই বের করে বললেন এটা পরিয়ে দাও। নীরা রোজিনাকে বেনারসি আর কিছু চুড়ি পরিয়ে দিল। রোহানের মা নিজের গহনা থেকে একটা নেকলেস আর এক জোড়া কানের দুল দিল। চোখে একটু কাজল আর ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে দিল রোজিনাকে। কাজী এলে রোহানকে তার মা তাড়া দেয় একটা পাঞ্জাবি বের করে পরতে, কিন্তু সে এক চুলও নড়েনি। পরনের ছাই রঙাটি শার্ট আর ট্রাউজার পরেই বসে কাজীর সামনে। তারপর নীরা, রোহানের বাবা, দারোয়ান আর ড্রাইভারকে সাক্ষী রেখে বিয়েটা হয়ে যায়। আরহামরা যখন রোহানদের বাড়ি থেকে বের হচ্ছিল, তখন আরহামের মনে হলো কেউ বুঝি তাদের ফলো করছে। সেই গাড়িতে বসতে গিয়ে আবার বের হতেই দেখে পাশ থেকে একটা বাইক সাত করে সামনে দিয়ে চলে গেছে। বাইকের স্পিড আর হেলমেটের কারণে বোঝার উপায় ছিল না কে তাদের ফলো করছে। বর্তমানে সন্ধ্যা পেরিয়ে অন্ধকারের চাদর ঘন হয়ে আসছে ধরণীতে। বিয়ের অনুষ্ঠান ও শেষ হয়েছে বিকেলের দিকে, কিন্তু কনে বিদায় এখনো হয়নি। এত আত্মীয় স্বজন সবাই বাড়ি গিয়ে বউ দেখবে বা পরিচিত হবে এতটা সম্ভব নয়। তাই বেশিরভাগ আত্মীয়রাই এখানে একের পর এক আসছে আর কনের সাথে পরিচিত হয়ে যাচ্ছে, আর পাশাপাশি ফটোগ্রাফি তো আছেই। জিনিয়াকে আজ লেহেঙ্গা পরানো হয়েছে। জিনিয়ার ইচ্ছে ছিল বিয়ের দিন বেনারসি পরবে, কিন্তু মীর বলে শাড়ি পরে সে সামলাতে পারবে না, তাই লেহেঙ্গা। জিনিয়া তো বলে মীর যা বলবে সে তাই করবে, আর এটা শুনেই মৃত্যু তো সেই লেভেলের খেপিয়েছে জামাই পাগলি বলে। রাত 8টার দিকে বিদায় পর্ব শেষ করে বের হয় বরপক্ষ। জিনিয়া এতদিন মীরকে পাওয়ার জন্য যতটা পাগলামি করেছে, আজ বাবা মাকে ছেড়ে আসতে গিয়ে ও তেমন পাগলামি করেছে। প্রথমবার যখন গাড়িতে বসানো হয়েছিল তখন তো সে গাড়ির দরজা খুলে দৌড়ে বেরিয়ে এসে বাবাকে ঝাপটে ধরেছে। তার এক কথাই সে অন্য বাড়ি যাবে না বলে সে কি কান্না। আরহাম, মৃত্যু, তুবা, জাহিন সবাই তো হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতন অবস্থা। আর তখন মীরের মুখটা দেখে আরো বেশি হাসি পাচ্ছিল। কান্না করতে করতে জিনিয়ার কাজল লেপটে দুগালে কালো হয়েছিল। দেখতে একেবারে হরর মুভির পেতনিগুলোর মতো।
তা দেখে অপু মজা করে বলল, ভাই বউয়ের যে অবস্থা, বাসর ঘরে ঢুকে ডরাবি, কিন্তু তার চেয়ে ভালো বউ বাদ দে, চল আমরা বাড়ি যাই। সবাই হো হো করে হেসে ওঠে। অনেক জোরাজুরি জিনিয়াকে গাড়িতে বসায় আর মীর ও গাড়িতে বসে খপ করে চেপে ধরে হাত দুটো, যেন এবার আর মৃত্যু চাইলে ও উঠে বাইরে যেতে না পারে। রোজিনা সারাদিনই রোহানের রুমে বসেছিল। নীরা বিকেলেই চলে গেছে। রোহান ও বিয়ে পোড়ানোর সাথে সাথেই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল আর ফেরেনি। রেজিনার খাওয়ার ঔষধ ছিল রাতে, তাই রোহানের মা একটা প্লেটে করে কিছু খাবার এনে দেয়। রোজিনা ও তা নিয়ে চুপচাপ খেয়ে আবার প্লেট নিয়ে নিজেই নিচে যায়। সেটা রেখে উপরে এসে ঔষধগুলো দেখে দেখে খেয়ে নেয়। ঔষধ খাওয়ার সময় হঠাৎ মনে পড়ল ভোর রাতে জ্ঞান ফেরার পর নীরা তাকে একটা পিল দিয়েছিল খাওয়ার জন্য, কিন্তু সে সময় কান্নার জন্য তা আর খাওয়া হয়নি, এখানেই কোথাও পড়ে গিয়েছিল। বিছানা থেকে শুরু করে পুরো রুমময় খুঁজেছে, কিন্তু কোথাও পেল না, আর পেলেও হয়তো কাজে লাগবে না, কারণ ঘটনাটা ঘটার প্রায় 15 ঘন্টা পার হয়ে গিয়েছে। কয় ঘন্টার মধ্যে খেলে কাজ হবে তা রোজিনা জানে না, আর নীরার ফোন নম্বর আছে তার কাছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে আবার নিচে গিয়ে তার আগের রুমের বিছানায় শুয়ে পড়ল। মাথার ফাটা জায়গাটা চিনচিনে ব্যথা করছে, তাই লাইট অফ করে শুয়ে পড়ল সে। মাঝরাতে বাড়ি ফিরে রোহান নিজের ঘরে যায় কাপড় চেঞ্জ করতে। গিয়ে অবাক হয় রোজিনাকে সেই রুমে না দেখে, আবার খুশিও হয়। সে নিজেও ভেবেছিল এই রুমে তাকে দেখলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। চলবে।